ঘটনা যেটা পাঠিয়েছেন বেশ ভয়ঙ্কর, আমার কাছে খুব ভয়ানক লেগেছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তবে প্রিয় লিসেনার্স, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অনুগ্রহ করে এই ভিডিওর লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না, আর এই ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দিন। ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন ঘটনা শুরু করি। তো তাহমিদের পূর্বের বেশ কয়েকটা ঘটনা, বিশেষ করে থার্সডে নাইটের 114তম এপিসোড, আবার হরর নাইটের 45তম এপিসোড, সেখানে কিন্তু তাহমিদের ঘটনার মধ্যে একটা ক্যারেক্টার ছিল আব্দুর রশিদ দাদা। এই আব্দুর রশিদ দাদারই ছোট ছোট 3টি ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো তাহমিদ জানালেন যে মাসখানেক আগে এই আব্দুর রশিদ দাদা আর তাহমিদ মিলে মাটি কাটার কাজ করছিলেন। খেতে কিছু নিজেদের জমিতে মাটি কাটা লাগে না, তো তারা এরকম কিছু কাজ করছিলেন। তো এই দাদা কিন্তু খুব ভালো মানুষ, ইসলামিক বিষয়ের আলোচনা উনি খুব পছন্দ করেন, ওয়াজ মাহফিল শুনতে পছন্দ করেন। ওনার বয়স 60 পেরিয়ে গেছে, তবে ওনার শরীরের শক্তি এখনো কিন্তু তাগড়া যুবকদের মতোই রয়েছে। উনি যেভাবে কাজ করেন আর কি মাঠে, আর রমজান মাসে অনেক ভারী ভারী কাজ করেন, সবগুলো রোজা রেখেও। তো যখন মাটি কাটছিলেন তখন বিভিন্ন প্রসঙ্গ ওঠে, এই জিন ভূত প্রসঙ্গ। তখন দাদা বলেন, যারে জীবনে যে কত ঘটছে, কত শত শত, এ বলে শেষ করতে পারবো না রে নাতি। এসব জিনিসে আমি আর ভয় পাই না, ভয় পেলে আরো বেশি আঁকড়ে ধরে। তখন তাহমিদ বললেন যে দাদা তাড়াতাড়ি আরো কয়েকটা ঘটনা বলেন। তখন দাদা কয়েকটা ঘটনা বলেন যে ওনার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা। এর আগে আমরা যে ঘটনাগুলো শেয়ার করেছিলাম এই আব্দুর রশিদ দাদার, সেখানে কিন্তু আপনারা জানতে পেরেছেন যে এই আব্দুর রশিদ দাদা 30 বছরের বেশি সময় ধরে মৃত মানুষদের গোসল করিয়ে থাকেন। এর জন্য কিন্তু কোনো টাকা পয়সা উনি নেন না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটা উনি করে থাকেন। এমন হয়েছে যে উনি কারো বাড়িতে কাজ করতে গিয়েছেন দিনমজুর হিসাবে, দিনের অর্ধেক বেলা কাজও করেছেন। হঠাৎ ওই সময় ডাক পড়েছে কোনো মৃত ব্যক্তিকে গোসল করানোর জন্য, কবর খোঁড়ার জন্য। উনি সাথে সাথে ওই কাজটা গুছিয়ে চলে যান এবং উনি বলে দেন যে এই যে আধা বেলা উনি কাজ করেছেন বা আংশিক কাজ করেছেন, এর জন্য ওনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। তো এইরকম একজন মানুষ উনি কোনো টাকা নেন না, ওই অর্ধেক কাজ করছেন বা এটা সেটা, উনি চলে যান ওই কাজে। তো যাই হোক, ঘটনাটি যখন ঘটে, মানে প্রথম যে ঘটনাটা এখন বলবো, তখন ওনার বয়স 20-22 বছর। এখন থেকে প্রায় 40 বছর আগের ঘটনা, 80-র দশকের শুরু এরকম আর কি। এখন তো দাদার বয়স 60+। তো যাই হোক, সেই সময় অনেক দূরে দূরে গান, যাত্রাপালা এগুলোর আয়োজন হতো। তবে দাদা ছোটবেলা থেকে খাটাখাটুনি করে বড় হয়েছেন, অনেক কষ্টে তার জীবন কেটেছে। খুব গরিব পরিবারে তার জন্ম, একদম ছোটবেলায় তার মা বাবা মারা যান, এক বেলা খেয়ে 2 বেলা না খেয়ে এভাবে করে কাটিয়েছেন। তো আব্দুর রশিদ দাদা ছোটবেলা থেকেই কিন্তু উনি এই গান বাজনা যাত্রাপালা এগুলো খুব একটা পছন্দ করতেন না। আর তাছাড়া এগুলো শুনতে যাওয়া বা এগুলোতে সময় দেওয়ার মতো তার অবস্থা আসলে ছিল না। সারাদিন কত খাটাখাটুনি করতে হয়, সন্ধ্যা হলেই 2 চোখ জোরে ঘুম নেমে আসে। তো তখন তো দাদার বয়স কম, 20 বছরের মতো। স্বাভাবিকভাবে তারুণ্যের একটা উদ্দীপনা তো থাকেই। ওনার কাছে খবর আসে মোটামুটি 2 গ্রাম পরে দৈবজ্ঞ হাটি নামের যে বাজার, ওই বাজারে কোথাও গানের অনুষ্ঠান হবে। তো এমন অনুষ্ঠান সাধারণত রাতের বেলাতেই হতো। তো দাদা এমন খবর শুনে শখের বসে ওখানে যাবেন বলে ঠিক করেন। তো যেদিন গান হবে সেই দিন ওখানে রওনা করেছেন, পৌঁছেও গেলেন। ওই সময় কিন্তু দাদা নামাজ কালাম ওরকম পড়তেন না। তো যাই হোক, এশার নামাজ শেষ হয়েছে, এমন সময় তিনি গিয়ে পৌঁছেছেন সেই গানের জায়গায়। রাতটা পুরোপুরি পূর্ণিমাও ছিল না, আবার অন্ধকারও ছিল না। দাদা একাই হাঁটতে হাঁটতে সেখানে পৌঁছে গিয়েছেন। উনি মূলত শখের বসে গিয়েছেন, গান শোনা কিন্তু তার পছন্দও ছিল না, নেশাও ছিল না, এমনি গেছেন আর কি। কখনো যান না, আসছেন এমনি। আমরা যাই না এরকম, অনেক সময় পছন্দ করি না, তারপর কোনো কোনো জায়গায় যাই এমনি সময় কাটানোর জন্য। তো দাদা কিছু সময় শুনলেন, তার ভাল লাগছিল না, দূর কি জন্য আসলাম এতটা পথ, হেঁটে হেঁটে যাই, বাড়ি চলে যাই। তো আব্দুর রশিদ দাদা বাড়িতে চলে আসবেন, তখন রাত আনুমানিক 10টার মতো বাজে। তো আজ থেকে 40 বছর আগে এমন অজপাড়াগায় তো রাত 10টা মানে যে কত রাতে তো বুঝতেই পারছেন, এখানে সন্ধ্যার পরে মানুষজন ঘুমিয়ে যায়। তো উনি কি করেছেন, বাড়ির দিকে রওনা দিয়েছেন। তো রওনা দিয়ে দিতে দিতে একটা জায়গায় ওনারা মানে উনি চলে আসেন। ওই জায়গায় বিশেষ করে ওই রাস্তাটা আমাদের থার্সডে নাইট এপিসোডের 130তম আয়োজনে
যেই তাহমিদের ঘটনাটা ছিল ওখানে ওই রাস্তা সম্পর্কে বলা ছিল আর কি, আপনারা চাইলে সেই ঘটনাটি শুনে আসতে পারেন, ওই এপিসোডের দ্বিতীয় ঘটনা। তো দাদা চিন্তা করেছেন যে বাড়ি চলে যাই, দাদা রওনা দিয়েছেন। ওই সময় কিন্তু ওনার হাতে কোনো ধরনের লাইট বা আলো জাতীয় কিছু ছিল না। তো দাদা হাঁটছেন একা একা গ্রামের মেঠো পথ দিয়ে, রাতের এই মিটি চাঁদের আলোয় বুকে সাহস নিয়ে আল্লাহর উপর ভরসা করে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে চলে আসেন সেই কুখ্যাত গোলবাগান এলাকায় আর কি। তো এটার বর্তমান লোকেশন চাপড়ি গ্রামের মধ্যে পড়েছে, তবে এখন সেগুলোর নাকি কিছু এর অস্তিত্ব নাই। ওখানে যারা প্রবীণ বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করলে হয়তো জানা যাবে, বিশাল ঘন গোলবাগান নাকি ওখানে ছিল, যার মধ্যে দিনের আলোয় ঠিকঠাক মতো পড়তো না, আর জায়গাটি বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল, অসংখ্য ভয়ের ঘটনা সেখানে ঘটতো। তো দাদা হাঁটছেন সেই গোলবাগানের ভিতর দিয়ে, হঠাৎ আব্দুর রশিদ দাদা দেখেন তার থেকে মাত্র 20 থেকে 25 হাতের মতো সামনে বাগানের ভেতরের রাস্তায় আড়াআড়ি ভাবে লম্বা করে কিছু একটা জিনিস শোয়ানো আছে। দেখেই বুঝতে পারলেন এটা কাফনে মোড়ানো একটা লাশ, একদম আড়াআড়ি ভাবে শোয়ানো, পায়ের দিকে মাথার দিকে বেঁধে রাখা, যেমনটা আমরা দেখি কাফনের কাপড় পায়ের দিকে মাথার দিকে বাঁধা থাকে ওই রকম করে। দেখেই বুঝলেন যে এই তো পড়ে গেছে রে সামনে, এই জিনিস তো ভালো না। তো উনি জানতেন যে এগুলো দুষ্টু জিনের কাজ, আর এগুলোর পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ করে কি এগুলো লাফ দিয়ে উঠে বসে হাত চেপে ধরে, এরপর ঘাড় মটকে দেয়। এগুলো নাকি অত্যন্ত দুষ্টু প্রকৃতির হয়ে থাকে। দাদা তো এগুলো জানতেন। উনি ভাবলেন কি করা যায়, সাথে সাথে দেখতে পেলেন পাশে একটা খেজুর গাছের মতো দেখা যাচ্ছে, বুঝতে পেলেন এটা খেজুর গাছই। খেজুর গাছের ছোট ছিল, উনি তাড়াতাড়ি করে ওই খেজুর গাছে উঠে যান এবং খেজুর গাছের একটা ডাল ভেঙে নেন। আমরা ডগা বলি, ডেগা বলি, এক একটা জায়গায় এক এক নামে ডেকে থাকে আর কি। তো ওখানে যেই বিশেষ করে ওই ডালটার সাথে যে কাঁটাগুলো ছিল, দ্রুত ওই কাঁটাগুলো উনি খুলে ফেলেন। এরপর ওই ডালটার উপরে উনি সূরা ফাতিহা সূরা ইখলাস করে ফু দিলেন। এরপর ওই ডালটা দিয়ে নিজের উরুর উপরে, অর্থাৎ পায়ের রান আমরা যেটা বলি, এটার উপরে ঠাস ঠাস করে কয়েকটা মৃদু আঘাত করেন। যখনই আঘাত করেছেন ওই যে লাশটা, এই লাশটা চি 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 এরকম শব্দ শুরু করেছে, শব্দ করে মুহূর্তের মধ্যে নাকি হাওয়ায় মিলিয়ে যায়। এরপর রাস্তা ফাঁকা। আব্দুর রশিদ দাদা ওই ডালটা হাতে নিয়ে বাকি পথ ঠিকঠাক মতো হেঁটে হেঁটে বাড়িতে চলে আসেন। তো এই ঘটনাটা যখন তাহমিদের কাছে উনি শেয়ার করেন, তাহমিদ জিজ্ঞেস করলেন যে এইরকম করার কারণ কি, যে এটা দিয়ে উনি ওনার উরুর উপরে আঘাত করলেন। তখন দাদা বলেন এটাও নাকি এক প্রকারের রুকিয়া, শরীর বন্ধ করার পদ্ধতি। শুধু নাকি বিসমিল্লাহ বলেও শরীর বন্ধ করা যায়, আল্লাহু আকবার বলেও বন্ধ করা যায়। এই ধরনের প্রতিটা বাক্যই বিভিন্ন সময় রুকিয়া হিসাবে শরীর বন্ধ করার কাজে লাগে, আর শয়তানগুলো পালিয়ে যায়। অনেক সময় বড় রুকিয়াগুলো করার সময় থাকে না, তখন দ্রুত কিছু কাজ করতে হয়। তো উনি এরকম একটি কাজই করেছিলেন। উনি নামাজ কালাম ওই সময় না পড়লেও টুকিটাকি জিনিস উনি মুরব্বীদের কাছে শিখেছিলেন। এই ঘটনার পর ওনার যে জ্বর হয়েছে এরকম কিছু না, একদম স্বাভাবিক ছিলেন। পরের দিন উনি ওনার কাজ করেছেন। তো এবার আসি আব্দুর রশিদ দাদার দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটি এখন থেকে প্রায় 30 বছর আগের ঘটনা, 1995 সালের দিকে হয়েছে বলে অনুমান করেন। তিনি তখন একবার একজন মালিকের ধান নিয়ে রওনা করেন এক এলাকায় এটাকে চাল বানানোর জন্য। ওখানে চালের মেশিন ছিল। তখন তো এইরকম এত চালের মেশিন ছিল না, অনেক দূরে দূরে ছিল। অনেক দূরে দূরে ধান ভ্যানে করে নিয়ে যেতে হতো, কেউ মাথায় করে নিয়ে যেত। আবার দেখা যেত যে অনেক সিরিয়াল পড়ে গেছে, ওইখানেই একদিন থাকতে হতো, 2 দিন থাকতে হতো, এরকম একটা অবস্থা ছিল। আর ওই এলাকায় তখন চলাচলের মূল বাহন ছিল কিন্তু নৌকা। তা আব্দুর রশিদ দাদা সেই মালিকের ধান নিয়ে রওনা করেন ধান ভাঙানোর উদ্দেশ্যে। যে পথ দিয়ে যাবেন সেই পথটা কিন্তু তেমন ভালো না। এর মধ্যে সবচেয়ে ভয়ানক যে জায়গাটা, এই জায়গাটা মূলত পড়েছে পানবাড়িয়া নামক গ্রামে। এই গ্রামটি নাকি এখনো অনেক গাছপালায় ভরপুর, তখন তো আরো বেশি ছিল। তো যাই হোক, দাদা রওনা করেন গভীর রাতে। তবে এবারের যাত্রায় সঙ্গে একজন লোক ছিল। এই 2 জন মিলে নৌকা নিয়ে বের হয়ে পড়েছেন। চলতে চলতে নৌকাটা পানবাড়িয়া নামক গ্রামে প্রবেশ করে। দাদা এবং সাথে একজন, 2 জন মিলে নিঝুম রাতে নৌকা চালিয়ে এগিয়ে যাচ্ছেন। রাতটা অন্ধকার ছিল না খুব একটা, মোটামুটি আলো ছিল আর কি চাঁদের। তো চলতে চলতে এমন একটা জায়গায় পৌঁছেছেন যে জায়গাতে নাকি অসংখ্য মানুষ বিষ খেয়ে মারা গেছে। মানে এদের মরার দরকার হয়েছে, ওই জায়গাতে এসে বিষ খেয়েছে, আবার ওই জায়গাতে এসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে, এমন একটা জায়গা। তো সেই জায়গার পাশ দিয়ে একটা খাল, যেটা দিয়ে আব্দুর রশিদ দাদা এবং তার একজন সহযোগী যাচ্ছেন নৌকা চালিয়ে। তো ওখানে দেখতে পান
এই যে নৌকা থেকে বেশ কিছুটা সামনে একটা গাছ কাত হয়ে আছে খালের ভেতরে কিছুটা। অনেক সময় আমরা দেখি না যে নারকেল গাছ, বড়ই গাছ বা বিভিন্ন গাছগুলো পুকুর পাড়ে বা খালের পাড়ে এমন ভাবে বাঁকা হয়ে বড় হয়েছে যে অনেকটা কিন্তু ওই পুকুর বা খালের ভিতরে চলে আসছে। তো ওই রকম একটা গাছ, এর আগেও উনি এদিক দিয়ে গিয়েছেন, কিন্তু এইখানে এমন গাছটা উনি দেখেন নাই। যখন কিছুটা পথ এগিয়েছেন তখন দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। সেটা হচ্ছে ওই যে গাছটা, ওই গাছের একটা ডালে একটা লাশ ঝুলছে। লাশটা যে ঝুলে আছে শুধু এরকম না, এই যে পুরোনো আমলের যে ঘড়িগুলো আছে না, পেন্ডুলাম, একবার এদিকে যায় একবার ওদিকে যায়, একবার এদিকে যায় একবার ওদিকে যায়, এই লাশটা ঠিক এইভাবে ঝুলছে, দড়ি দিয়ে ঝুলছে, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। আর এটা দড়িটা এতটা লম্বা যে এই যে লাশটা, এই লাশটার পা ওই খালের পানি ছুঁই ছুঁই করছে কিন্তু ছুটছে না। আবার লাশটা এমন ভাবে দুলছে যে ওনাদের নৌকা নিয়ে এটা পার হবেন, পার হওয়ার সময় ওই লাশটা কোন একটা সময় এসে এই নৌকার উপর দিয়ে চলে যাবে অথবা নৌকার সাথে বাড়ি খাবে, এমন একটা অবস্থা। বুঝতে পারলেন এটা ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে। এরকম দেখছেন যে গাছটা এরকম আছে আর পেন্ডুলামের মতো এই লাশটা দুলছে, একবার এদিক একবার এদিক, এইভাবে চলছে। তো ওনারা তো নৌকা থামিয়ে দেন, ওনারা বুঝতে পারেন যে এই জায়গা পার করা এখন সম্ভব নয়। নৌকা আগাচ্ছেন না ওনারা, ওখানে বসে দোয়া দুরুদ পাঠ করতে লাগলেন, কিন্তু কোনো দোয়া দুরুদই কাজ হচ্ছে না, ওটা ওখান থেকে সরেই না। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, সারা রাত এভাবেই পার হয়ে যায়। সারাটা রাত ওনারা এই জিনিস দেখেছেন, সারাটা রাত এই জিনিস দুলছে এইভাবে পেন্ডুলামের মতো, ডানে বায়ে ডানে বায়ে এরকম দুলছেই। এবং দুলতে দুলতে তো একটা সময় থেমে যায়, কিন্তু না, থামার কোনো নামগন্ধ নাই। যেভাবে দোলনা মানুষ দোলায়, একবার এ পাশে একটা ধাক্কা দিলে সামনে চলে যায়, আবার চলে আসে, আবার ধাক্কা দিলে মনে হচ্ছে ওই লাশটা অদৃশ্যভাবে কিরকম ধাক্কাচ্ছে। এইভাবে করতে করতে ফজরের ওয়াক্ত হয়ে যায়। ফজরের আজান যখন দিয়েছে তখন ওই লাশটা ভ্যানিশ হয়ে গিয়েছে। ওই সময় কিন্তু বাতাসও ছিল না, বাতাস ছাড়া ওটা দুলছে। অদ্ভুত ব্যাপার, ওই যে গাছটা, এই গাছটাও মনে হলো ভ্যানিশ হয়ে গেল। এরপর ওনার নৌকা নিয়ে স্বাভাবিকভাবে পার হয়েছেন, ঠিকঠাক মতো কাজ করে আবার ফেরত আসছেন। তবে আল্লাহর অশেষ রহমতে ওনাদের বড় ধরনের কোনো ক্ষতি না হলেও দাদা অবাক হয়েছিলেন যে এত দোয়া দুরুদ পড়লেন, কাজ কেন হলো না। পরে বুঝতে পেরেছেন কেন কাজ হয়নি। ওই দিন তারা এশার সালাত আদায় করেন নাই, বুঝতে পারলেন যে এই জন্যই তাদের এই দোয়া দুরুদের কাজ হয়নি। প্রিয় লিসেনার্স, এ থেকে আমরা বুঝতে পারলাম যে নিয়মিত সালাত আদায় করলে রুকিয়ার পাওয়ারটা আরো বেশি হয়ে যায়। চলুন এবার তৃতীয় ঘটনায় চলে যাই। তো এটাও এই 1995-96 সালের দিকে ঘটেছে, বা তার কিছুটা আগেও ঘটতে পারে। দাদা ঠিক সময়টা অনুমান করতে পারেন নাই, যতটুকু বলেছেন আর কি তাহমিদ ওভাবেই বুঝে নিয়েছেন। উনি দূরের একজনের বাড়িতে কাজ করতে গিয়েছিলেন। তো সেখানে কাজ ছিল দিনে ধান কাটা, রাতে পাহারা দেয়া। তো দাদা যথারীতি কাজ শুরু করেছেন, দিনের বেলা কাজ করছেন, রাতের বেলা থাকার জন্য একটা ছোট্ট কুড়ে ঘরের মতো তৈরি করেছিলেন। দাদা যাদের কাজ করতে গিয়েছিলেন সেই মালিক দাদাকে একটা জায়গা দেখিয়ে দেয় যে তুমি এখানে একটা ঝুপড়ি বানিয়ে থাকো। তো দাদাও সেই মালিকের দেখানোর জায়গায় ঝুপড়ি বানান। মালিক একটা বিষয় গোপন করেছিলেন যে ওইখানে একটা পরিত্যক্ত শ্মশান ছিল, ওইটার পাশেই থাকতে দিয়েছে তাকে। এটা কিন্তু দাদাকে ওই মালিক বলে নাই। তো যাই হোক, রাত আস্তে আস্তে গভীর হয়েছে, চারদিকে নিস্তব্ধতা বিরাজ করছে, দাদা তো শুয়ে আছেন। হঠাৎ করে মনে হলো ওই ঝুপড়িটা ধরে কে যেন ঝাঁকি দিচ্ছে, নাড়া দিচ্ছে। তো দাদা বলে, এই কে ওখানে? উত্তরে বাইরে থেকে হি 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 করে এক ধরনের হাসির আওয়াজ আসে। তো দাদা তো খুবই সাহসী মানুষ, উনি ঘরের মধ্যে বসে না থেকে বের হয়েছেন এবং বলছেন, দাঁড়া রে, কে রে, দেখতেছি তোদেরকে, ফাজলামি করো না, এই বলে উনি বের হয়েছেন। বের হয়ে উনি দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। ওইখান থেকে একটু দূরে কয়েকটা তাল গাছ ছিল, সেই তাল গাছে কালো লিকলিকে কয়েকটা প্রাণী উল্টো ভাবে উপরে উঠে যাচ্ছে, মানে গাছের উপরে উঠে যাচ্ছে, মাথা নিচ দিকে, পা উপরের দিকে, মানে উল্টো দিকে তারা উঠছে। আবার কয়েকটা তো মাথাই নেই, এভাবে উল্টো ভাবে তারা গাছের মাথায় উঠে যায়। দাদা তো সূরা কালাম যা জানতেন পাঠ করেছেন, পাঠ করে শরীরটা বন্ধ করে আবার ঝুপড়ির মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়েছেন। এভাবে রাতটা কেটে যায়। এরপরে অবশ্য আর কোনো সমস্যা হয়নি ওই রাত্রে।
পরদিন মালিককে জিজ্ঞেস করে, মালিক আমতা আমতা করে বলে যে বাবা রে, ওইখানে তো একটা শ্মশান ছিল, তোমাকে বলি নেই, ভয়টাও পাও কি না এই জন্য। তো দাদা ওখান থেকে অবশ্য ওই দিন কাজ শেষ করে চলে আসেন, রাতে থাকেন নাই, ওই কাজটা উনি আর করেন নাই আর কি। এরকম অগণিত ঘটনা আব্দুর রশিদ দাদার সাথে ঘটেছে। তাহমিদ বলেছেন যে পর্যায়ক্রমে আব্দুর রশিদ দাদার কাছ থেকে সংগ্রহ করে করে আমাদেরকে ঘটনা পাঠাবেন। আমার কাছে এই 3টা ঘটনা ছোট হলেও দুর্দান্ত লেগেছে। আপনারাই বলেন যে একটা মানুষ রাস্তা পার হচ্ছে, হঠাৎ করে দেখা গেল লাশ আড়াআড়ি শুয়ে আছে। এরপরে একটা মানুষ নৌকা নিয়ে যাচ্ছে খালের ভিতর দিয়ে, পেন্ডুলামের মতো একটা লাশ গাছের ডালের সাথে ঝুলছে, একবার এপাশ একবার ওপাশ। আবার চিন্তা করুন যে একটা মানুষ রাতের বেলা ঝুপড়ির মধ্যে শুয়ে আছে, হঠাৎ করে কে যেন সেই ঝুপড়ি নাড়াচ্ছে, বের হয়ে দেখা গেল কালো লিকলিকে অবয়ব উল্টো ভাবে তাল গাছে উঠে যাচ্ছে। ঘটনাগুলো ছোট হলো, এর ভিতরে কিন্তু দারুণ একটা ব্যাপার রয়েছে। আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছেন প্রিয় লিসেনার্স। ধন্যবাদ জানাচ্ছি তাহমিদকে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 158তম আয়োজনের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম শেখ মিকাইল আহমেদ। উনি ঢাকার নাম করে একটি পত্রিকায় চাকরি করছেন। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শ্যামনগর গ্রামে। ওনার অনেকগুলো ঘটনা কিন্তু ইতিমধ্যে আমরা প্রচার করেছি। চলুন এবার আমাদের থার্সডে নাইটের 158তম আয়োজনের এই ঘটনাটি শুনে আসি। তো উনি এই ঘটনাটি সংগ্রহ করেছেন ওনার অফিসের কলিগ রবিন ভাইয়ের কাছ থেকে। তো এই যে রবিন ভাই, ওনার যেখানে বাড়ি, তো ওনার বাড়ি থেকে 15 ফিট দূরত্বে টিন শেডের একটি বাড়ি আছে। তো ওইখানে জলিল চাচা, অর্থাৎ তার নাম ছিল জলিল, জলিল চাচা নামে ডাকতেন। এই জলিল চাচা নামের একজন আদম ব্যবসায়ী বাসা ভাড়া করে থাকতেন। সকলেই তাকে চিনতেন, এই রবিন ভাইয়েরও চিনতেন। তো জলিল চাচা এই রবিন ভাইকে অনেক স্নেহ করতেন, আর মানুষ হিসেবে উনি ভালো ছিলেন। এলাকার অনেককেই উনি টাকার বিনিময়ে বিদেশে পাঠাতেন। অনেকেই বিদেশে গিয়ে তারা স্বাবলম্বী হয়েছেন আল্লাহর রহমতে। কখনো যে মানুষের সাথে প্রতারণা করেছেন এমন একটা শোনা আসলে ওভাবে যায় না। অনেকেই তাকে বিশ্বাস করে বিদেশে যাওয়ার জন্য নিজের সর্বস্বটা তুলে দিতেন। উনিও সেটার যথাযথভাবেই সম্মান রাখার চেষ্টা করতেন। এলাকার সবার সাথেই তার ভালো পরিচয় ছিল, সবাই জানতেন যে উনি কিসের ব্যবসা করেন। তো অনেকদিন ধরে সুনামের সাথেই উনি ব্যবসা করছিলেন। তো আসলে বিদেশ গমনের ক্ষেত্রে অনেকগুলো ধাপ রয়েছে। দেখা যাচ্ছে জলিল চাচা কারোর সাথে কথা বলেছেন, কোন একটা পার্টির সাথে কথা বলেছেন, সেই পার্টি কোনো কারণে ফেল করেছে কোনো বিষয়ে ঠিকঠাক মতো সম্পন্ন করতে। তো এমন একটা ব্যাপার হয়ে যায়, সেটা হচ্ছে যে জলিল কাকার কাছে কিছু লোক বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়েছিল, কিন্তু কোনো কারণে তাদের ফ্লাইটটা মিস হয়ে যায়। কয়েকবার হয়তো বা ফ্লাইটের ডেট চেঞ্জ হয়ে গেছে, যার কারণে তাদের কাছে মনে হয়েছে যে জলিল চাচা টাকাগুলো মেরে দিয়েছেন। তো এই ধারণা থেকে বেশ কয়েকজন লোক জলিল চাচার বাড়িতে আসেন, বাকবিতণ্ডা হতে থাকে। একটা পর্যায়ে আসলে জলিল চাচা বিষয়টা ম্যানেজও করে ফেলেছিলেন, লোকগুলো একটু শান্ত হয়ে যায়। জলিল চাচা বলেন যে আপনারা আসছেন, রাত হয়ে গেছে, আমার বাড়িতে থাকেন, কোনো সমস্যা নাই। আমি অসংখ্য লোক বিদেশে পাঠাইছি, আমার হাত দিয়ে অসংখ্য লোক বিদেশে গেছে, তারা স্বাবলম্বী হয়েছে, আমি কোনো প্রতারক না। কোনো কারণে সমস্যা তো কোথাও হতেই পারে, আপনারা আজকে থাকেন, আমার মেহমান, দেখি সমস্যাটা কিভাবে সলভ করা যায়। তো এইভাবেই জলিল চাচা অত্যন্ত ভালোভাবে ভদ্রভাবে তাদের সাথে কথা বলেন। তারাও জলিল চাচার বাড়িতে থাকার জন্য রাজি হন। কিন্তু জলিল চাচা কি বুঝতে পেরেছিলেন যে উনি কি ভয়ঙ্কর বিপদ ডেকে এনেছেন? জলিল চাচা বুঝতেও পারেননি যে তার এই সরলতার সুযোগটা তারা এইভাবে নেবে। ওই লোকগুলো রাতের বেলা কি করেছে, জলিল চাচার হাত পা বেঁধে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে প্রথমে হত্যা করেছে। তারপর ধারালো অস্ত্র দিয়ে তার পেট কেটে নাড়িভুড়ি বের করে ফেলেছে। তারপর একটা বড় মাদুর অর্থাৎ পাটি দিয়ে লাশটিকে মুড়িয়ে ওই ঘরে ফেলে রেখে চলে গিয়েছিল। আসলে যারা ওখানে এসেছিল তাদের আসলে ঠিকানা, তাদের বাড়ি কোথায়, মানুষজন তো ওইভাবে জানতো না। অনেক মানুষই তার কাছে আসতো বিদেশে যাওয়ার জন্য। তো আসলে যেদিন এরা এসেছিল, পরে তো লোকজন আসলে বুঝতে পারে নাই যে ঘটনাটা কি, কোনো সারা শব্দ নাই। তো জলিল চাচা যেই
বাসায় ভাড়া থাকতেন, ওই বাড়ির মালিকের ছেলে, উনি মূলত এই বিষয়টা ফাইন্ড আউট করেন যে কি ব্যাপার, কোনো সারা শব্দ নাই। তো যাই হোক, এরপর যখন অন্য লোক আসে, কারণ জলিলের কাছে তো প্রতিনিয়তই লোকজন আসতো, লোকজন এসে ডাকাডাকি করছে, দেখা গেল যে ঘরের দরজা খোলা। তখন তারা কি মনে করে ভিতরে ঢুকেছে, ঢোকার পর দেখে এই ভয়ঙ্কর ঘটনা। এরপর পুলিশের কাছে এই খবরটা চলে যায়, পুলিশ আসে, পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশ লাশ নিয়ে যায়। এই ঘটনার পর থেকে মূলত ভয়ের ঘটনার সূত্রপাত। এই ঘটনাটি ঘটেছিল 2007 সালে। রবিন ভাই তখন অনেকটাই ছোট, ষষ্ঠ শ্রেণীতে পড়ে, 10-11 বছর তার বয়স। তখন রবিন ভাই, তার আম্মু, তাদের একটা নিজস্ব বাড়িতে মতিঝিলের কমলাপুরের এক জায়গায় আসলে ওই সময় থাকতেন আর কি। তো রবিন ভাইয়ের আম্মু একজন প্র্যাকটিসিং মুসলিম ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এমনকি তাহাজ্জুদের নামাজও আদায় করতেন। তো রবিন ভাইয়ের বাবা তখন চাকরির সুবাদে রাতে ডিউটি করতে হতো, বাড়িতে রাতের বেলা কম থাকা হতো, দিনের বেলা উনি থাকতেন। তবে নাইট ডিউটি কখনো না থাকলে উনি বাড়িতে চলে আসতেন। তো ঘটনার যেই শুরুর বর্ণনাটা, এটা তো আমরা দিলাম, আর একটা বর্ণনা দিই, জায়গাটার বর্ণনা। 2007 সালে রবিন ভাইদের তখন 3 তলা বাড়ি কমপ্লিট হয়েছে, অর্থাৎ মতিঝিলের কমলাপুরের কোন একটা জায়গাটার নাম আমরা একদম পরিষ্কার করে বলছি না। তো 3 তলা বাড়ি কমপ্লিট হয়েছে। এই বাড়ি, এই 3 তলা যেটা, এই 3 তলায় রবিন ভাই, তার আব্বু আম্মু ওনারা থাকতেন, আর নিচের যেই 2 তলা এটা ওনারা ভাড়া দিয়ে রেখেছিলেন। বাড়ির আশেপাশে বেশ কয়েকটা একচালা টিনের ঘর তৈরি হয়েছে সবে মাত্র। তো রবিন ভাইদের বাড়ি থেকে প্রায় 15 ফিট দূরত্বে আর একটা টিনের ঘর, এই টিনের ঘরেই মূলত এই জলিল সাহেব থাকতেন। তো ঘটনাটি এইবার আমরা গভীরভাবে বিশ্লেষণ করি এবং শুনি। তো এই যে রবিন ভাইদের যেই 3 তলা, ওই বাড়ির 3 তলা, এই 3 তলাতে 2টা বেডরুম ছিল। বেডরুমের ডান পাশে কিচেন রুম, কিচেন রুম থেকে একটু সামনে গিয়ে ওয়াশরুম। হঠাৎ করে ওনাদের বাড়িতে কিছু সমস্যা শুরু হয়ে যায়। সন্ধ্যার পর থেকে ওনাদের বাড়িতে কেমন একটা ভার ভার অনুভূতি চলে আসতো, আর মানুষের রক্তের বোটকা গন্ধ ছড়াতে থাকে। কেন যে এমনটা হয় জানা যায় না। তো ওনাদের বাড়িতে গভীর রাত থেকে একটা থমথমে পরিবেশ সৃষ্টি হতো, আর ওনাদের বারান্দাতে বিড়ালের কান্না ওনারা শুনতে পেতেন, আবার কখনো কখনো মানুষের কান্নাও শুনতে পেতেন। ওই বাড়িতে কেউ কিন্তু বিড়াল পুষতেন না। যখন বিড়ালের কান্না শুরু হতো তখন এই রবিন ভাইয়ের আম্মু বাইরে যেতেন দেখার জন্য, কিন্তু কোনো বিড়াল কোথাও দেখতে পেতেন না। একদিন রাত্রে এই রবিন ভাই এবং ওনার আম্মু ঘুমিয়ে আছেন, হঠাৎ করে ওনাদের ঘুম ভেঙে যায় মার্বেল পড়ার শব্দে। ছোট ছোট মার্বেল বল আছে না, এইগুলো যদি ছাদের উপর বা ফ্লোরের উপর ফেলা যায় তখন কেমন শব্দ হয়, একসাথে যদি অনেকগুলো মার্বেল এভাবে ফেলা হয়, ওই রকম শব্দ। রাত তখন আনুমানিক 2টা বাজবে। তো ওনাদের বাড়ির ছাদের উপর মার্বেল বল পড়ার শব্দ, থক 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 করে এরকম শব্দ হচ্ছে। এখন মার্বেল তো বাচ্চারা খেলে, এদিকে রবিন ভাই চমকে উঠেছেন, গভীর রাত, এখন বাড়ির ছাদে কোন বাচ্চা মার্বেল নিয়ে খেলবে? আর তাছাড়া এরকম ছেলে মেয়েও তো এই বাড়িতে নাই, এত থেকে খেলবে? পরক্ষণে এই রবিন ভাইয়ের মনে হলো যে মানুষের রক্তের বিশ্রী গন্ধটা চারদিকে ছড়িয়ে পড়েছে, দম বন্ধ হয়ে আসার উপক্রম হয় ওনার। তখন উনি তো ওনার আম্মুকে জড়িয়ে ধরেছেন, ভয়ে ভয়ে ডাক দিচ্ছেন। তখন বলেন যে আম্মু, আপনি কি কোনো গন্ধ পাচ্ছেন আর কোনো শব্দ শুনতে পাচ্ছেন? রবিন ভাই খেয়াল করলেন এই কথা শোনার সাথে সাথে ওনার আম্মু কিছু একটা টের পেলেন, কিন্তু বুঝতে পেরেও রবিন ভাইকে সাহস দেওয়ার জন্য বললেন, কই না তো, আমি তো কিছু বুঝতে পারছি না, তুমি ঘুমাও। কিছু দোয়া পরে ফু দিয়ে রবিন ভাইকে ঘুমাতে বললেন। রবিন ভাই বুঝতে পেরেছিলেন যে ওনার আম্মু সাহস দেওয়ার জন্য বিষয়টা স্বীকার করলেন না। তো ওই রাতটা ওভাবে পার হয়ে গেল। পরের দিন দুপুর বেলা ঘরের ভেতরে রবিন ভাই একা একা খেলা করছিলেন, হঠাৎ করে ওনার আব্বুর পুরনো একটা টেপ রেকর্ডার ক্যাসেটটা টেবিলের উপরে ছিল, কোনো কারণ ছাড়াই হঠাৎ করে টেবিলের উপর থেকে রবিন ভাইয়ের পায়ের উপরে পড়ে যায়। উনি তো প্রচন্ড ব্যথা পেয়েছেন, আম্মু আম্মু বলে কান্নাকাটি জুড়ে দিয়েছেন। ওনার আম্মু আসছে, এসে দেখে যে ওনার পা কেটে গেছে, রক্ত বের হচ্ছে, পুরনো টেপ রেকর্ডারটা পড়ে আছে, ভেঙে গেছে। উনি প্রথমে মনে করেছিলেন হয়তো বা রবিন ভাই দুষ্টামি করছেন, যেহেতু খেলাধুলা করছিলেন।
এই কারণে হয়তো বা ক্যাসেটটা পড়ে গিয়েছে। কিন্তু পরে ওনার কাছ থেকে বিস্তারিত শুনে উনি বুঝতে পারলেন, অর্থাৎ রবিন ভাইয়ের আম্মু বুঝতে পারলেন যে না, এখানে অন্য কোনো একটা সমস্যা আছে। এরপর থেকে বাড়িতে আরো কিছু সমস্যা দেখা দিল। বিভিন্ন থাক থাকে, যে থাকের উপরে থাল বাটি বিভিন্ন জিনিস রাখা থাকে না, থালা বাটি, তো এগুলো একা একা নিচে পড়ে যায় কোনো কারণ ছাড়াই। তারপর কিচেন রুম থেকে বিভিন্ন জিনিস পড়তে থাকে। একদিন হলো কি, কিচেন রুম থেকে মসুরির ডালের একটা বোতল পড়ে গেল, ডাল পড়ে একদম ছড়িয়ে গেছে পুরো কিচেন রুম। এরকম করে বিভিন্ন জিনিস পড়তে থাকে, কিচেন রুমের অবস্থা একদম খারাপ হতে থাকে। অথচ কোনো বিড়াল এসে যে কাজটা করেছে এমনটার কোনো নজির ওনারা পান না। এরকম চলতে থাকে বেশ কয়েকটা দিন। কিছুদিন পর থেকে শুরু হলো অন্যরকম ভয়ঙ্কর এক সমস্যা। একদিন গভীর রাত্রে ওনাদের বাড়ির সিঁড়ি দিয়ে কি যেন মনে হচ্ছে শেকল টেনে টেনে নিয়ে যাচ্ছে। শেকল যদি উপর থেকে নিচে টেনে টেনে নামানো হয়, ঝন 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 এক ধরনের আওয়াজ হয় না, ওই রকম শব্দ হচ্ছে। এই শব্দ শুনে ওনারা ভীষণ ভয় পেয়েছিলেন। এক অন্যরকম ভৌতিক পরিবেশ। রবিন ভাই এবং ওনার আম্মুর কাছে সবসময় মনে হতো ওনাদের বাড়িটা একটা ভৌতিক আস্তানায় পরিণত হয়েছে। ছাদ থেকে কখনো কুকুরের কান্নার আওয়াজও পাওয়া যেত। গভীর রাতে ছাদের উপরে কে যেন হাঁটাহাঁটি করে, আর ওই সময় রক্তের বোটকা এক গন্ধ নাকে ভেসে আসে। এভাবে চলতে থাকে 8 থেকে 9 দিন। 9 দিন পর ঘটে ওনার আম্মুর সাথে এক ভয়ঙ্কর ঘটনা। ওই দিন রাতে ওনার আম্মু তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠেছেন। অজু করার জন্য রুম থেকে যেই না বের হয়েছেন, উনি দেখতে পান ভয়ঙ্কর একটা জিনিস, যা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পান ওনাদের কিচেন রুম থেকে একটু দূরে যে ওয়াশরুম রয়েছে, ওই ওয়াশরুমের সামনে 6 থেকে 7 ফুট উচ্চতার একটা অবয়ব। যখন এটা দেখেছেন তখন ওনার আম্মুর নাকে রক্তের বিশ্রী একটা বোটকা গন্ধ এসে লাগে। আর উনি দেখতে পান, না রে, এই অবয়বটা তো অন্য কারো না, এটা তো জলিল সাহেবের অবয়ব। অবয়ব দুটির চোখ লাল হয়ে আছে, মনে হচ্ছে জল জল করছে। গায়ে মনে হচ্ছে অনেকগুলো লোম গজিয়েছে, আর পেটটা কাটা, পেটের ভিতরকার নাড়ি ভুড়ি বেশ খানিকটা বেরিয়ে আছে। যেভাবে জলিল চাচাকে হত্যা করা হয়েছিল ঠিক ওরকম ভাবেই। তার পরনে কালো রঙের বানানো প্যান্ট, যেটা দর্জির কাছে গিয়ে বানানো হয়। আর জলিল চাচা ওনার দিকে তাকিয়ে আছেন, শব্দ ছাড়াই হাসছে দাঁত বের করে। এদিকে রবিন ভাইয়ের আম্মু তো প্রচন্ড ভয় পেয়েছেন, কি করবে বুঝতে পারছিলেন না। বাকরুদ্ধ হয়ে প্রথম দিকে কিছু সময় তাকিয়েছেন, মানে তাকিয়েছিলেন আর কি। ওনার পুরো শরীরটা জমে গিয়েছিল, প্রথমে তো নড়াচড়াই করতে পারছিলেন না। এমন অবস্থা ওনার আম্মুর হার্টবিট দ্বিগুণ হয়ে যায়। একটা পর্যায়ে ওনার মুখ দিয়ে দোয়াও আর বের হচ্ছে না, জ্ঞান হারিয়ে ফেলবে ভাব। পরক্ষণে আল্লাহর অশেষ রহমতে আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে দৌড়ে ঘরের মধ্যে এসে দরজাটা লাগিয়ে দিয়েছেন। আর তখন এই রবিন ভাইকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। উনি দোয়া দুরুদ যা জানতেন সব একসঙ্গে পড়তে থাকেন, আয়াতুল কুরসি, দুরুদ শরীফ পড়ে রবিন ভাইকে ফু দিতে থাকেন। তো রবিন ভাই ঘুম থেকে উঠে উনিও যখন এই অবস্থা দেখেছেন, উনি নিজেও যা জানতেন ওসব পড়ছেন, আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো, আমরা তো কারো কোনো ক্ষতি করি নাই। তো আসলে কি যে একটা ভয়ঙ্কর অবস্থা, এই অবস্থায় যারা পড়েছে তারা ছাড়া আসলে এই জিনিসটার প্রকৃত উপলব্ধি কারো আসার কথা না। তো ওনারা চিন্তা করেছিলেন যে ওই রাতে ওনাদের জীবনের শেষ রাত। ওইদিকে রক্তের ওই পচা বোটকা গন্ধটা কিন্তু তখন রয়ে গেছে। ওনারা ধারণা করেছিলেন যে সকালে সূর্যের আলো হয়তো ওনারা দেখতে পাবেন না। আল্লাহর অশেষ রহমতে বেশ কিছুক্ষণ পর ফজর আজান দেয়, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায় সবকিছু। তো ওই দিন সকালবেলা থেকেই রবিন ভাইয়ের আম্মুর প্রচন্ড জ্বর আর পেটে ব্যথা শুরু হয়ে যায়। তো ওনার আম্মু অসুস্থ অবস্থায় ওনার আব্বুকে ফোন দিয়ে দ্রুত বাড়িতে আসতে বলেন। তখন ওনার আম্মু বলেন যে এইভাবে তো থাকা যায় না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো এরপর ওনার বাবা যখন এসেছেন সব কথা খুলে বলা হলো। ওনার বাবা কিন্তু এই কয়েকদিনের ভিতরে বাসায় আসেন নাই। সবকিছু শোনার পর ওনার আব্বু তো একটু রাগারাগি করতে থাকেন যে কেন এত কিছু হয়ে যাওয়ার পরও এই কয়েকদিনের মধ্যে জানানো হয় নাই। শুরু থেকে জানালে তো একটা ব্যবস্থা নেওয়া যেত, তাহলে তো আজকের এই লেভেলে এটা পৌঁছাতো না। এরপর রবিন ভাইয়ের বাবা স্থানীয় একজন আলেমকে বাড়িতে নিয়ে আসেন, বাড়িটা বন্ধ করে দেন। তো হুজুর জমজমের পানি পড়ে দিয়েছিলেন। হুজুর বললেন যে 7 দিন এই পানিগুলো
এই বিল্ডিং এ স্প্রে করতে হবে, ছড়াতে হবে, এই জমজমের পানির সাথে অন্য পানি মিক্স করে আর কি। এরপর কিছু আমল দিয়ে যান, 1 মাস সেই আমলটা করতে বলেছিলেন। আর হুজুর বলেছেন যে এগুলো আসলে কেন হচ্ছে এটা পরবর্তীতে উনি জানার চেষ্টা করে ওনাদেরকে জানাবেন। আল্লাহর রহমতে ওই বাড়ির সমস্যা তো ঠিক হয়ে গেল, কিন্তু সমস্যাটি এলাকায় রয়ে যায়। এলাকার বেশ কয়েকজন গভীর রাত্রে এই জলিল চাচা যেখানে থাকতেন ওই রুম থেকে কান্নার শব্দ শুনতে পেয়েছেন। মূলত এই জলিল সাহেবকে যেদিন হত্যা করা হয় সেদিন এই রবিন ভাইয়ের আম্মু না জেনে সেই বাড়িওয়ালার সাথে দেখা করার জন্য গিয়েছিলেন, বাড়িওয়ালার খোঁজ খবর নিতে। কারণ আসলে ওনারা তো স্থানীয় লোক ওই কমলাপুর এলাকার। তো ওনার আম্মু ওখানে গিয়ে একটু অবাকই হন, গিয়ে দেখতে পেলেন যে বাড়ি শুনশান নীরবতা, বাড়িটা খা খা করছে। হঠাৎ করে নাকি ওনার আম্মুর শরীরটা একটু ভার হয়ে যায়। আর প্রতিবেশীর খোঁজ খবর নিতে যাওয়াটাই তো স্বাভাবিক, কারণ সবাই তো সবার পরিচিত এখানে। মূলত রবিন ভাইয়ের আম্মু যখন ওখানে গিয়েছিলেন তখন ওই বাড়িতে একটা দুষ্টু পিশাচ জিন আস্তানা গেড়েছিল, যেহেতু ওখানে একটা অপমৃত্যু হয়েছে। রবিন ভাইয়ের আম্মুর পিছু লেগে যায়, তার পিছু নিয়ে এই বাড়িতে চলে আসে। তবে আল্লাহর রহমতে রবিন ভাইয়ের আম্মু প্র্যাকটিসিং মুসলিম হওয়ার কারণে খুব একটা বেশি ক্ষতি করতে পারে নাই। আস্তে আস্তে এই সমস্যা সলভ হয়ে যায়। হুজুর পরামর্শ দিয়েছিলেন যে স্থানীয় মসজিদে এই জলিল সাহেবের জন্য একটি দোয়ার আয়োজন করার জন্য আর গরিব দুঃখীদেরকে খাইয়ে দেওয়ার জন্য। স্থানীয় লোকজনই যেন এই কাজটা করেন, তো ওনারা এটা করেছিলেন। আল্লাহর রহমতে এই সমস্যা আর হয়নি। জলিল চাচাকে আসলে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছিল, উনি এই সমস্যার সমাধান করতে চেয়েছিলেন, রাত্রে থাকার জন্য আশ্রয় দিয়েছিলেন। এত রাত্রে এই লোকজন কোথায় যাবে? এই লোকজনগুলোই জলিল চাচাকে নির্মমভাবে হত্যা করে। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, ঘটনাটা একদিকে যেমন ভয়ানক, অন্যদিকে মর্মান্তিকও বটে। জলিল চাচার মতো মানুষকে রাগের বশবর্তী হয়ে কিভাবে এই মানুষগুলো হত্যা করলো? তাদের পক্ষেও যুক্তি থাকতে পারে, কিন্তু সেই যুক্তিতে একটা মানুষকে এভাবে হত্যা করা যায় না। জলিল চাচার ভুল ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করুন। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম মোহাম্মদ রুহুল আমিন, রয়েছেন সৌদি আরবের রিয়াদের আল হাম্মাম নামক স্থানে। ঘটনাটি ওনার সাথে ঘটেছিল 2021 সালের ডিসেম্বর মাসের 25 তারিখ শনিবার রাতে। উনি সৌদি আরবের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে ফুড ডেলিভারির কাজ করছেন। ওনার কাজটা মূলত মোবাইলে অর্ডার নিয়ে বিভিন্ন লোকেশনে সেই খাবারটা পৌঁছে দেয়া। ওনার মোটরসাইকেল রয়েছে, মোটরসাইকেল নিয়ে আসা যাওয়া করেন। তবে দিনের বেলা কাজ করা পসিবল হয় না, উনি রাতের বেলা ডিউটি করেন, কারণ সৌদি আরবে দিনের বেলা প্রচন্ড রোদ থাকে, প্রচন্ড গরম, যার কারণে এই রাইডাররা রাতের বেলা কাজ করে থাকে। উনিও প্রতি রাতের মতো সন্ধ্যার পর থেকে কাজে বের হয়েছেন। তো শরীর মন সবকিছু ফ্রেশ ছিল। তো এমন একটা ঘটনা ওনার সাথে ঘটে যায় যা ওনার চিন্তার জগৎকেই ওলট পালট করে দেয়। সন্ধ্যা 6টার দিকে উনি ডিউটিতে বের হয়েছেন। রাত 2টা পর্যন্ত উনি মোটামুটি 15 থেকে 16টা অর্ডার ডেলিভারি দিয়েছেন। 17 নম্বর অর্ডার ধরেছেন একটি হসপিটালে, যে হসপিটালে উনি অনেকবার গিয়েছেন। তো উনি ভাবলেন যে কাছে তো অর্ডার দিয়ে আসি। রাত তখন বাজে প্রায় 2:45। তিনি অর্ডারটা নিয়ে হসপিটালের কাছাকাছি গিয়েছেন, তখন অটোমেটিক লোকেশনটা অন্যদিকে ঘুরে যায়। যারে লোকেশন তো এখানে ছিল, এই হসপিটালের এখানে, লোকেশনটা অন্যদিকে ঘুরে গেল কেন? কারণ ওনাদের যে অ্যাপস আছে সেই অ্যাপস এটা শো করে। উনি ভাবলেন যে এদিকে হয়তো বা সময়টা কম লাগবে, এই জন্য মনে হয় লোকেশনটা এদিকে ঘুরে গিয়েছে। অর্থাৎ কম সময়ের মধ্যে পৌঁছে যায় এমন লোকেশনটা শো করছে, বেশি সময় লাগলে তো সমস্যা। তো উনি ওই লোকেশন অনুযায়ী ওই দিকটাতে গিয়েছেন। এখন ওই হসপিটালের অন্য সাইডে উনি গিয়েছেন। তবে যেই সাইডে গিয়েছেন ওখানে উনি কোনো লাইট টাইট তেমন কিছু একটা দেখছেন না। ওখানে যখন গিয়েছেন হঠাৎ করে কেমন জানি ওনার বুকের মধ্যে ধরাস করে ওঠে, অজানা এক ভয় ওনাকে মনে হলো একটু পেয়ে বসেছে। এর আগে উনি অনেকবার এই দিকটাতে এসেছেন, তবে এই সাইডটাতে উনি আসেন নাই। ওনার মনে সন্দেহ জাগে এখানে কোনো সমস্যা টমস্যা আছে নাকি, দূর চলে যাই। এই চিন্তা করে মোটরসাইকেল উনি স্টার্ট দিতে যাবেন, এমন সময় মনে হলো উপরের
ওই বিল্ডিং এর 3 তলা থেকে কোন একটা লোক তাকে ডাকছে, এই এদিকে আসো এদিকে আসো। আরবিতে ডাকছেন, আরবিতে কথোপকথন হচ্ছে, আমরা বোঝার জন্য বাংলায় বলছি। ওই লোকটা হাত দিয়ে তাকে ডাকছে এবং হাত দিয়ে ইশারা করছে, এই এদিকে আসো এদিকে আসো, উপরে ওঠো উপরে ওঠো, 3 তলায় ওঠো। তো তখন এই রুহুল আমিন ভাই চিন্তা করেছেন যে অনেক সময় সিকিউরিটি গার্ডরা কিন্তু সিকিউরিটি দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তো হেঁটে বেড়ায়, তাদের তো এক জায়গা বসে থাকার ডিউটি না, সবার না, অধিকাংশ লোকেই তারা হেঁটে 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 বিভিন্ন জায়গায় তারা ঘুরে ঘুরে সেই জায়গার সিকিউরিটি নিশ্চিত করেন। তো চিন্তা করছেন হয়তো এই বিল্ডিং এর 3 তলায় সিকিউরিটি গার্ড উঠেছে, এখন নিচে নামতে পারতেছে না, আমাকে ডাকছে। উনিও বাইকটা রেখে খাবারটা নিয়ে উপরে উঠে যাচ্ছেন। তো উনি উপরে উঠছেন, ওনার মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে, আর আশেপাশে যে আলো আছে সে আলোটা কিছুটা দেখা যাচ্ছে, কিন্তু ওইখানে কোনো আলো নেই। যখন উনি উঠছিলেন হঠাৎ করে পাশে একটা সাইনবোর্ড উনি দেখতে পেয়েছিলেন, লাল কালি দিয়ে আরবি অক্ষরে লেখা। তবে উনি তাড়াতাড়ি উঠছিলেন, ওখানে কি লেখা ওই সময় উনি খেয়াল করতে পারেন নাই। তো 3 তলার যেই জায়গাটাতে ওই লোকটা দাঁড়ানো ছিল, উনি সেই জায়গায় গিয়ে দেখেন ওই লোকটা নাই। তো উনি ফোন দেওয়ার চেষ্টা করেন, তখন দেখেন এক অদ্ভুত ঘটনা, ওনার ওই সময়ের লোকেশনটা আর একদিকে ঘুরে গেছে, অথচ উনি যেই লোকেশনে আছেন সেই লোকেশনটা শো করছে না, দেখাচ্ছে উনি আর একটা লোকেশনে আছেন। উনি চিন্তা করেন কি ব্যাপার, কম্পাসে কোনো সমস্যা হইলো কিনা, মোবাইলের অ্যাপসে কোনো সমস্যা হইলো কিনা। তো উনি এসব চিন্তা ভাবনা না করে উনি চিন্তা করেন, দেখলাম তো আমাকে ডাকলো, তো এখানেই আছে। উনি ডাকছেন যে উনি আরবিতে ডাকছেন যে ভাই কোথায় গেলেন আসেন, এরকম ডাকছেন আর কি। তো উনি আশেপাশে হাঁটাহাঁটি করছেন, কিন্তু কোথাও কাউকে দেখছেন না। একটা পর্যায়ে বিরক্ত হয়ে গেলেন যে এরকম রসিকতা কেউ করে নাকি। তো এরকম চিন্তা ভাবনা করছেন এবং ভাবলেন যে দূর চলে যাই, ভালো লাগছে না জায়গাটা। উনি আবার চিন্তা করে দেখি তো আরেকটা সাইডে যাই, হয়তো এমনও হতে পারে লোকটা আমাকে খুঁজছে। অনেক সময় বেশ কিছু করিডর থাকে না, একদিকে ঢুকলে আর একদিক দিয়ে বের হওয়া যায়, তো হয়তো বা ওই লোকটা আরেকদিকে ঢুকেছে আরেকদিকে বের হবে, আমাকেও খুঁজছে। তো ওরকম চিন্তা করে উনি একটা সাইডে ঢুকেছেন। ঢোকার পরে একটা দরজা, কাঠের দরজা, এটা উনি খুলেছেন। যেই না খুলেছেন, ভিতরে গিয়ে ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পান একটা স্ট্রেচারের উপরে একটা লাশ শোয়ানো, আর 5 থেকে 6 জন লোক ওই লাশটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কেউ মাথা খাচ্ছে, কেউ হাত ছিঁড়ে নিচ্ছে। এইটা দেখে উনি যখনই দৌড় দিতে যাবেন, হঠাৎ করে দেখেন যে এই দরজাটা দিয়ে উনি মাত্র ঢুকেছেন সেই দরজাটা বন্ধ। উনি তখন কি করবেন, পা দিয়ে লাথি মেরেছেন ওই দরজায়। তো দরজায় লাথি মারার পর পায়ে ব্যথাও পেয়েছেন, তারপর দরজা খোলে না। এদিকে এই যে যারা লাশ খাচ্ছিল এদের মধ্যে থেকে একটা লোক, এই লোকটা উঠে এসেছে ওখান থেকে। আসার পর একটা পা এনে, মানে পায়ের অংশ এনে সামনে দিয়ে বলছে যে কিরে খাবি, নে খা, এটা খা, তোর জন্য এনেছি। তো এইটা দেখার পর উনি ওখানে জ্ঞান হারিয়ে ফেলেন। উনি যখন জ্ঞান ফেরে তখন দেখেন উনি একটি হসপিটালে বেডে শুয়ে আছেন। ওনার পাশে ওনার কফিল, মানে ওনার যিনি মালিক, তারপর ওনার ওই দোকানের ম্যানেজার সবাই দাঁড়িয়ে আছে। তো জ্ঞান ফেরার পর তারা বলছে যে তুমি ওই জায়গায় গেছিলা কেন, ওটা তো পরিত্যক্ত, ওটার একটা সাইনবোর্ড আছে, তুমি দেখো নাই যে ওইখানে তুমি গেছো? তখন রুহুল আমিন ভাই বলছে যে হ্যাঁ, ওখানে একটা সাইনবোর্ড ছিল, লাল কালিতে একটা কিছু লেখা ছিল, কিন্তু আমি তো বুঝতে পারি নাই। তখন ওনার কফিল বললেন যে ওইখানে আরবি ভাষায় লেখা ছিল যে এটা পরিত্যক্ত আর এখানে যাওয়া নিষেধ। আর ওই যে ম্যানেজার বলল যে তোমার খোঁজ খবর না পেয়ে তোমার মোবাইলের লোকেশন ট্র্যাক করা হয়, তখন লোকেশন অনুযায়ী তোমাকে এইখানে পাওয়া যায়। আর এইখানে আসার পর তোমার যে মোটরসাইকেল নিচে ছিল এটা দেখেও আমরা শনাক্ত করি। মূলত ওইখানকার এক সিকিউরিটি গার্ড এখানে মোটরসাইকেল দেখে তার সন্দেহ জাগে। তখন সে আশেপাশে যখন খোঁজ খবর নেওয়া শুরু করে এই মোটরসাইকেলটা কার, সেও তখন দৌড়ে উপরে যায়। উপরে যাওয়ার পর তখন সে তোমার ফোন থেকে ফোন দেয়, আমরাও তোমার ফোনের লোকেশন চেক করি, তারপর এখানে চলে আসি, এখান থেকে তোমাকে উদ্ধার করি। তোমার আকামা যেটা ছিল আর কি, আরো যে তথ্যগুলো ছিল সেখান থেকে তোমাকে শনাক্ত করেছে সবাই। আর এরপর তো আমরা চলে আসছি, আল্লাহর রহমতে এখন কোনো সমস্যা নাই। আর ওইখানে আগে এই হসপিটালের একটা মানে একটা মর্গ ছিল, এটা পরিত্যক্ত এখন। মূলত এটা ভেঙে ফেলবে, এখানে নতুন করে কিছু একটা করবে। এখানে কেউ যায় না রাতের বেলা, এখানে অনেক ভয়ঙ্কর জিনিস দেখেছে অনেক মানুষ।
এই জন্য এখানে কেউ চায় না। তুমি যেটা দেখেছো এটা ভয়ঙ্কর কিছু একটা ছিল, কারণ এগুলো তো রুহুল আমিন ভাই শেয়ার করছেন যে ওখানে উনি কি দেখেছেন। তো যাই হোক, এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রুহুল আমিন ভাইকে। এই ধরনের ঘটনা সৌদি আরবে যে ঘটেছে, আসলে এই ধরনের ঘটনা বাংলাদেশে আমরা শুনেছি, বিভিন্ন জায়গায় শুনেছি। সৌদি আরবের মতো জায়গা, বিশেষ করে সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরের প্রাণ কেন্দ্রে যদি এর ধরনের একটা ঘটনা ঘটে, যেটা অবশ্যই নিঃসন্দেহে ভয়ের একটা চূড়ান্ত লেভেল আমাদেরকে পৌঁছে দেয়। এখানে যারা আছেন তারাও হয়তোবা সেই হসপিটাল সম্পর্কে অবগত আছেন, তবে হসপিটালের নামটা উনি আমাদেরকে জানিয়েছেন, সঙ্গত কারণে হসপিটালের নামটা আমরা বলছি না, কারণ হসপিটালটা তো রানিং, ওইটা বিশাল এরিয়া নিয়ে ওইটার একটা অংশ, একটা সাইডের একটা অংশ হচ্ছে ওই পরিত্যক্ত স্থানটা। প্রিয় লিসেনার, চলুন আমরা চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যার পাঠানো ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার নাম মোহাম্মদ সজিবুল ইসলাম, আর ওনার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার 10 নং খেরুয়াজানি ইউনিয়নের কৃষ্ণবাড়ি নামক গ্রামে। ঘটনাটি মূলত ওনার বড় ভাইয়ের সাথে ঘটেছিল। চলুন আজকের 158তম এপিসোডে এই ঘটনাটি শুনে আসি। তো যার সাথে মূলত ঘটনাটি ঘটেছে তার নাম মোহাম্মদ কাকন, এটা ওনার বড় ভাই। ঘটনাটি ঘটেছিল 2012 কি 13 সালে। তো এক রাত্রে ওনার ভাই, মানে এই যে কাকন ভাই, উনি রাতে কলা বাগানে পানি নামাতে গিয়েছিলেন। পানি নামানো বলতে এই যে ডিপ টিউবওয়েল গুলো আছে না, এই ডিপ টিউবওয়েল থেকে পানি দেওয়া হয় বিভিন্ন জায়গায়, খেতে খামারে, আবার কলা বাগানেও কিন্তু পানি দিতে হয়। তবে কলা বাগানে পানি দেওয়ার ক্ষেত্রে বেশ সতর্কতা অবলম্বন করতে হয়। বেশি পানি হয়ে গেলে বা কলা গাছের গোড়ায় যদি পানি জমে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য খুব সতর্ক থেকে কলা বাগানে পানি দিতে হয়। তো এই পানি দেওয়াটাকে অনেকে পানি নামানো বলে আর কি। তো যাই হোক, কাজটা তো সিজনাল। যখন এই কাজটার সময় হয় তখন একটানা একটা নির্দিষ্ট দিন অবধি কিন্তু চলতে থাকে। ক্ষেতের পাশ দিয়ে ড্রেন করে এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে পানি নেওয়ার ব্যবস্থা করা হয়, এটা তো আমরা দেখেছি। তো ওনাদের কলা বাগানে এই পানি দেওয়ার সময়টা আসে রাত 1টা কি 2টার দিকে। তো পানি দেওয়ার আগে এই কাকন ভাই দিনের বেলা সবকিছুর ব্যবস্থা করে রেখেছেন। রাত 1টা কি 1:30টার দিকে কাকন ভাই ওনার খেতে গিয়েছেন, সাথে নিয়েছেন একটা মগ, যাতে করে কলা গাছের গোড়ায় পানি দিতে পারেন। গোড়াটা একটু উঁচু থাকে, তো পানি সকল গাছের গোড়ায় কিন্তু যায় না ওই উঁচু থাকার কারণে। এই কারণে মগ দিয়ে আবার একটু পানি দিতে হয়। আর সাথে নিয়েছেন কোদাল। তো লাইন কেটে কেটে বাগানের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতে সংযোগ করা যায়, এই জন্য কোদালটার সাথে নিয়েছেন। তো 1টা কি 1:30টার দিকে পানি দেওয়া শুরু হয়েছে। তার সঙ্গে সিগারেটও ছিল, সে আবার ধূমপান করে। ক্ষেতের বর্ণনাটা আমরা একটু সংক্ষিপ্ত করে দিয়ে দেই। ক্ষেতটা ছিল 4 কোণা। এই ক্ষেত অর্থাৎ বাগানের পূর্ব দিকে, ওই কলা বাগানের পূর্ব দিকে ছিল আসা যাওয়ার একটা রাস্তা এবং চারপাশে বেড়া দেওয়া ছিল সুরক্ষার জন্য, মূলত যাতে করে এই যে গরু ছাগল ঢুকে কলা গাছ খেতে না পারে, এই জন্য আর কি এটা দেয়া। তো পানি দেওয়া শুরু হয়েছে, উনি একাই দিচ্ছিলেন, কারণ তখন তো এই সজিবুল ইসলাম ভাই বেশ ছোট, উনি আর যান নাই। তো পানি উনি দিতে দিতে এক পাশ থেকে আর এক পাশে চলে আসে, মানে পশ্চিম পাড়ের দিকে চলে আসেন। তো পানি মগ দিয়ে ছিটিয়ে দিতে দিতে তার গায়েও একটু পানি লেগে যাচ্ছে। তো তার কোমরে যে সিগারেট গোজা আছে, তো সিগারেট কোমর থেকে নামিয়ে একটা পাশে রেখেছেন। কোদাল তখন হাতে ছিল না, কারণ মগ দিয়ে পানি দিচ্ছিলেন। তো ক্ষেতটা ছিল ওনাদের বাড়ি থেকে আধা কিলো ভেতরে। হঠাৎ একটু বাতাস শুরু হয়, বেশি বাতাস না, হালকা বাতাস আর কি। তো চাঁদের আলো মোটামুটি ভালোই ছিল, তাছাড়া তার সাথে ম্যাচ লাইট ছিল, ছোট্ট লাইট। হঠাৎ বাগানের পূর্ব পাশ অর্থাৎ এই আসা যাওয়ার রাস্তা থেকে একটা ডাক আসে। ডাকটা ছিল ওনার ওয়াইফের। তার ওয়াইফ ডাক দিয়ে তাকে বলছিল, মানে আঞ্চলিক ভাষায় বলছে, এই হুনসুইন। তো এই ডাকটা কিন্তু কাকন ভাই বুঝতে পেরেছে এটা কার। কাকন ভাই বুঝতে পেরেছে এটা তার ওয়াইফের কণ্ঠ। তো কাকন ভাই কিন্তু একটু রাগী স্বভাবের আর কি। উনি চিন্তা করলেন কি ব্যাপারে এত রাত্রে ওনার ওয়াইফ এখানে আসছে। তো উনি এই শব্দের উৎস খোঁজার চেষ্টা করছেন, দেখার চেষ্টা করছেন, তবে উনি কিছু দেখতে পাচ্ছেন না। ওনার ছোট্ট একটা লাইট ছিল সাথে, সেই লাইটটা জ্বালিয়েছেন, কিছু দেখতে পাচ্ছেন না। আর কলা গাছগুলো বেশ এলোমেলো ভাবে লাগানো হয়েছিল। তো
কোন কলা গাছের আড়ালে উনি আছেন এটাও আসলে দেখা যাচ্ছিল না। উনি বিষয়টা কিন্তু অস্বাভাবিকভাবে নেন নাই শুরুতে। তখন এই কাকন ভাই একটু রেগে যান, কারণ এত রাত, নির্জন জায়গা, এই আধা কিলোমিটার হেঁটে হেঁটে এত রাতের বেলা তার ওয়াইফ আসছে, মহিলা মানুষ আসছে এত রাতের বেলা, না জানি কোন বিপদ হয়ে যেত। তো এইটা ভেবে এই কাকন ভাই রেগে গিয়েছেন। তখন কাকন ভাই বলছেন, এই তোমার কি সমস্যা, এত রাত্রে আসার মানেটা কি, তোমার কি মাথায় বুদ্ধি শুদ্ধি নাই? এত রাত্রে তুমি একা একা আসছো, সাথে কেউ আছে না একাই আসছো? মনে হয় একাই আসছো, এত রাত্রে কেউ আসে নাকি? মূলত কাকন ভাই ভেবেছিলেন ওনার ওয়াইফ হয়তো বা আসছে হাতে কুপি বাতি নিয়েই, যেহেতু একটু আগে বাতাস হয়েছে, বাতাসে হয়তো বা এই কুপি বাতি নিভে গিয়েছে। এই সমস্ত কথা বলার পর ওপাশ থেকে, অর্থাৎ অন্য পাশ থেকে কাকন ভাইয়ের ওয়াইফের কণ্ঠে আবারও বলে ওঠে যে আপনি ওদাই, আমি এদাই, তার মানে হচ্ছে আপনি ওখানে, আমি তো এখানে। এই কথা শোনার পর হাতে মগ নিয়ে একটু এগিয়ে গিয়েছেন, একটু রাগী কথা বলতে বলতে এগিয়ে গিয়েছেন যে ধুর, এত রাত্রে বেলা আসছো, হুশ জ্ঞান নাই, আবার বলতেছো যে ওইখানে তুমি। তো কাকন ভাই পূর্ব দিকে ওই আসা যাওয়ার রাস্তায় যখন এসেছেন তখন উনি আর ওনার ওয়াইফকে দেখতে পাচ্ছেন না। তখন ভাইয়া বলছেন, এই কোথায় গেলা তুমি, এত রাত্রে কি মজা করতেছো নাকি আমার সাথে, এখন কি মজা করার সময়? ওই সময় হচ্ছে এই কাকন ভাইয়ের মনে হালকা একটু ভয় নাড়া দিয়ে ওঠে। এতক্ষণ কিন্তু উনি আসলে এসব কোনো কিছু চিন্তাই করেন নাই। হঠাৎ করে উনি একটা শব্দ শুনতে পান যে বাগানের বাইরে দিয়ে এই যে ড্রেন করা হয়েছে, এই ড্রেনে কেউ ঝপাস করে নামলো। আর এই ধরনের নালার উপর দিয়ে কেউ যদি হেঁটে যায়, পানি তো এক লাইন দিয়ে চলে যাচ্ছে, ওখানে যদি কেউ হাঁটে, ঝপাস 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 এরকম শব্দ হয় না, ওরকম শব্দ হচ্ছে। পানির একটা ছলাৎ ছলাৎ শব্দ যেরকম হয় আর কি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, ওরকম শব্দ হচ্ছে। উনি চিন্তা করলেন যে আরে, ওখানে কে নামলো? উনি ওই দিকটাতে যাবেন দেখার জন্য, হঠাৎ করে ওনার কানে ভেসে আসে অন্যরকম একটা শব্দ। কলা পাতা যদি শুকিয়ে যায়, এই শুকিয়ে যাওয়া কলা পাতা যদি কেউ কলা গাছ থেকে টেনে খুলে ফেলার চেষ্টা করে, এক ধরনের শব্দ হয়, কিন্তু যারা এটা দেখেছেন বা শুনেছেন তারাই শুধু বুঝতে পারবেন। তো ওই রকমের শব্দ হচ্ছে। তখন ভাইয়ার আর বুঝতে বাকি থাকে না কি এক বিপদে পড়েছে। এইদিকে এরকম শব্দ, আবার ওইদিকে ওই যে ঝপাস ঝপাস শব্দ হচ্ছে। ওই কলা বাগানের পূর্ব পাশে একটা উঁচু জায়গা আছে, সেখানে কিছু গাছ আছে। তো ওই দিকটাতে কিছু কিছু সময় হালকা পাতলা ভয়ের ঘটনা ঘটেছে। তো উনি তখন বুঝতে পারেন উনি একটা অস্বাভাবিক কোনো কিছুর খপ্পরে পড়ে গেছেন। উনি তখন বেশ ভয় পেয়ে যান। উনি হাতের মগ ফেলে দিয়ে দিয়েছেন, এক দৌড় উনি বাড়ি চলে আসেন। তো বাড়িতে এসে দরজায় টোকা দিয়েছেন, দরজাটা খোলা ছিল। উনি যখন বের হয়েছেন তখন দরজা খোলা রেখে বের হয়েছিলেন। তো দরজায় টোকা দিয়ে ঘরে ঢুকেছেন। ঘরে ঢুকে দেখেন যে ওনার স্ত্রী দিব্যি ঘুমাচ্ছে। তো উনি আর তখন তাকে ডাকেন নাই, সোজা গিয়ে শুয়ে পড়েছেন। উনি চিন্তা করছেন এখন যদি বলা হয় তাহলে তো ওনার স্ত্রী ভয় পাবে। উনি যখন শুয়ে পড়েছেন সাথে সাথে তার কাঁপুনি দিয়ে জ্বর আসছে, শরীর যখন কাঁপছে, তো উনি যে খাটে শুয়েছেন খাটও কাঁপছে, এত জোরে শরীর কাঁপছে। এই কাঁপাকাঁপিতে ওনার স্ত্রীর ঘুম ভেঙে যায়। বলে যে তোমার কি হয়েছে, কি সমস্যা? তখন উনি বলেন যে না, শরীরটা ভালো লাগছে না, জ্বর জ্বর ভাব, তাই চলে আসলাম আর কি, পাই নামানো শেষ তো। তো উনি তো চলে আসছেন, এদিকে হয় কি ওই ডিপ কলটাতে একটা নির্দিষ্ট সময় বন্ধ করতে হবে। আশেপাশে লোকজন ছিল, তারা দেখছে যে কি ব্যাপার, এই বন্ধ করার জন্য কেউ নাই, কাকন ভাই কোথায় গেল, পানি উপচে পড়ছে বিভিন্ন জায়গায়। একটা পর্যায়ে ওনারাই বন্ধ করে দিয়েছিলেন বুদ্ধি করে আর কি। তো ওই সময় তো জ্বর আসছে, ভাবি তো বুঝতে পারছেন এখন কি করবেন। উনি ওনার মতো করে ওই সময় কিছু সেবা শুশ্রূষা করেছেন। এদিকে সকালবেলা তো ভাইয়া কোনো মতেই বিছানা থেকে উঠতে পারে না, শরীরটা এত দুর্বল আর সমস্ত শরীরে ব্যথা। তখন উনি ওনার স্ত্রীকে সব কথা খুলে বলেন। এরপর মানে সামান্য কিছু ট্রিটমেন্ট নিয়েছেন, সাধারণ ট্রিটমেন্ট। কিন্তু বিকেল 5টার দিকে শুরু হয় আর এক সমস্যা। সারাদিন তো জ্বরে ভুগেছেন, কিন্তু বিকেল আর একটা সমস্যা শুরু হয়েছে কি, উনি এলোমেলো কথাবার্তা বলছেন, নিজের শরীরের উপর আর কোনো কন্ট্রোল নাই। এরপর পরের দিন আর কি তাকে ঝাড়ফুঁক করানো হয়, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এরপর একজন কবিরাজকে আনা হয় 2 গ্রাম পরে তার বাড়ি, তার নাম হলো শহীদ কবিরাজ। তো তাকে যখন আনা হয়, বিকালের দিকে আনা হয়, কিসে আসছে, এসে কিছু তদবির করে জিনটাকে হাজির করার জন্য। তো কোনোভাবে উনি জিনটাকে হাজির করতে পারছেন না। তার সাথে সবসময় 7টা জিন থাকে।
এখানে একটা জিনকে সে তথ্য আনানোর জন্য পাঠায়, তো জিন 1 ঘন্টা সময় চায়, কিন্তু জিনটা 15 থেকে 20 মিনিটের মধ্যেই ফেরত আসে। এসে জানায় যে গতকাল এই যে কাকন ভাই যে বাগানের পানি দিচ্ছিলেন, সেই বাগানের পূর্ব পাশে একটা গাছ আছে, এটাকে স্থানীয়ভাবে এরাইস গাছ বলে আর কি, রেন্ডি গাছ এরকম স্থানীয়ভাবে এই নামে পরিচিত। তো ওই গাছেই ওই জিনটা থাকে। এই জিনের বয়স 200 বছরের কিছু বেশি। সে খুবই বদ স্বভাবের একটা জিন, মানে এর আচরণ খুবই খারাপ। অল্পতে সে রেগে যায়, কারো সাথেই তার বনিবনা হয় না, এমনকি কোনো জিনের সাথেও তার কোনো বনিবনা হয় না। সে ভারতের কোনো এক জিন রাজ্যের শক্তিশালী জিন সম্প্রদায়ের সদস্য এবং তার পরিবারও খুব শক্তিশালী। 41 বছর আগে কোনো এক কারণে সে তার সম্প্রদায়ের সবচেয়ে বয়স্ক এবং শক্তিশালী জিনের সঙ্গে খুবই একটা মানে মারাত্মক একটা বেয়াদবি করে বসে। এরকম বয়স্ক শক্তিশালী মান্যবর এক জিনের সাথে বেয়াদবি করার কারণে তার গোত্র থেকে তার সর্দার বের করে দেন। সে কোনো জায়গা না পেয়ে একটা পর্যায়ে এখানে সে বাসা বেঁধেছে। যেখানেই সে যায় সেখানেই সেখানকার জিনদের সাথে তার গোলমাল বাঁধে, তাদের সাথে খারাপ আচরণ করে। আর এখানে এসে সে বাসা বেঁধেছে। ওই সংবাদদাতা জিন আরো বলে এই জিনটাও খুব শক্তিশালী, তাকে তদবির করে আনা আসলে সম্ভব না, আর তাকে আসলে তাড়ানোও সম্ভব না। তবে হ্যাঁ, কেউ যদি কালো জাদু করে, কালো জাদুর মাধ্যমে তাকে আনা যাবে, এছাড়া অন্য কোনোভাবে আনাটা খুবই কঠিন ব্যাপার। আর একে বন্দি করাটাও খুব দুরূহ ব্যাপার। এর মেজাজ খুবই খিটখিটা, শরীরেও শক্তি বেশি। ও যেহেতু কোনো গোত্রের অধীনে এখন না, তাই তার কোনো জবাবদিহিতাও নেই। ও মরে গেলে মরে যাবে, 10টাকে নিয়ে মারবে, এরকম আর কি চিন্তা ভাবনা। এই সমস্ত কথাবার্তা জিনের মাধ্যমে ওই শহীদ কবিরাজ জানতে পারেন। তখন শহীদ কবিরাজ সিদ্ধান্ত নেন তার শক্তিশালী 7টা জিনের মাধ্যমে ওটাকে আটকাতে হবে। কবিরাজ তার ব্যাগ থেকে একটি হাড় বের করেছেন, কাঁসার বাটি, একটা কাচের বোতল, একটু মাটি। তো জিজ্ঞেস করা হলে ওই শহীদ কবিরাজ বলে এগুলো শ্মশানের মাটি, আমি পারতপক্ষে এগুলো ব্যবহার করি না, কিন্তু যখন কাউকে বাঁচানোর প্রয়োজন হয় তখন আমি ব্যবহার করতে বাধ্য হই। তো কালো সুতোয় আবার একটা বড় সুইও বাঁধা আছে, এরকম একটা জিনিস বের করে। এরপর ওই ঘরে ব্যবহৃত একটি কুলা, একটা কুলা চান, যা ধান চাল পরিষ্কার করার কাজে ব্যবহৃত হয়, এসবগুলো দিয়ে উনি রিচুয়াল শুরু করেছেন। তখন কাকন ভাইয়াকে মাটি দিয়ে করা একটা গোল বৃত্তি বসিয়েছেন। তো তাকে সেখানে বসানোর পর কাঁসার বাটিতে সামান্য মাটি দিয়ে তাতে সামান্য পানি দিয়েছেন এবং হাড়টাকে এবং সুইটাকে ভালোভাবে একসাথে বেঁধে দিয়েছেন। এরপর কুলা দিয়ে কাকন ভাইয়ের শরীরে বাতাস দিতে থাকেন আর বিড়বিড় করে কিছু একটা পড়তে থাকেন। এটা কি মন্ত্র পড়ছে না কোনো দোয়া পড়ছে কিছুই বোঝা যাচ্ছে না। 2 থেকে 3 মিনিটের ভিতর সেই জিনটা হাজির হয়ে যায় কাকন ভাইয়ের উপরে। হাজির হয়েছে, বিশ্রী ভাবে গালিগালাজ করতে থাকে, কোনো কথাই বলে না, শুধু গালিগালাজ করছে। এরপর সেই কবিরাজ সেই কাঁসার বাটি থেকে যখন একটু পানি ছিটিয়ে দেয় কাকন ভাইয়ের শরীরে, তখনই তো এই ভাই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আবার কিছুক্ষণ পর শান্ত হয়। শরীরটা দুর্বল হয়ে যাচ্ছিল বলে মনে হচ্ছিল সকলের কাছে। কাকন ভাইয়ের কণ্ঠ ছিল তখন অদ্ভুত। মহিলা এবং পুরুষ যদি একসাথে কথা বলে কিরকম শোনা যায় ওই রকম। ভাইয়াকে তখন জিজ্ঞেস করা হয়, তুই কেন এই লোকটাকে শুধু শুধু কষ্ট দিচ্ছিস, যত কি করছে? তখন ভাইয়ার ভেতর থেকে ওই জিনটা উত্তর দেয়, অর্থাৎ সেই জিনটা উত্তর দেয় আর কি, যে আমি কোনো মানুষের প্রশ্নের উত্তর দেই না, মানুষ রূপী নিম্নমানের কোন প্রাণীকে আমি জবাবদিহি করতে বাধ্য না। কবিরাজ কোনোভাবে সঠিক উত্তর পায় না, প্রশ্ন করে একটা, ওই জিনটা উত্তর দেয় আর একটা, অর্থাৎ সে কোনো ঠিকঠাক জবাব দেয় না। আর মাত্রাতিরিক্ত অহংকারী সে, মানুষকে ছোট করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এই টাইপের কথাগুলো সে বেশি বলছে। কবিরাজ আবার একটু পানি ছিটিয়ে দেয় ভাইয়ার শরীরে, সে আবারও চিৎকার করতে থাকে। এক পর্যায়ে বলতে থাকে, এই কবিরাজ তোকে মেরে ফেলবো, তোর গোষ্ঠী সব শেষ করে ফেলবো, আমাকে তো চিনিস না, আরো কত কি এসব বলছে আর কি। কবিরাজ বুঝতে পারে যে এটারে আসলে লাইনে এইভাবে আনা যাবে না, একে বন্দি করতেই হবে। তারপর সে সেই সুই এবং হাড়ের যে বাঁধ, মানে হাড় এবং সুই একসাথে বাঁধ দিয়ে রেখেছিল, সেটা ধীরে ধীরে খুলতে থাকে। এই যে ধীরে ধীরে খুলছে আর কাকন ভাইয়ের শরীর আরো দুর্বল হচ্ছে, আরো দুর্বল হচ্ছে, যতই খুলতে থাকে ততই দুর্বল হতে থাকে। যখনই হাড় এবং সুই আলাদা করা হয়ে গেল তখনই এই কাকন ভাই অচেতন হয়ে শুয়ে পড়েছেন। আর কাচের বোতল, এটা
খুলে রাখা হয়েছিল, মানে মুখের ছিপিটা খুলে রাখা হয়েছিল। এরপর উনি কি করলো, অর্থাৎ কবিরাজ যেটা করলো সেটা হলো ওই ছিপিটা ভালো করে আটকে দিল। কবিরাজ বলল আর কোনো সমস্যা নাই, কবিরাজকে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া হয়। এরপর জিজ্ঞেস করা হয় যে কিভাবে কি করলেন, আপনি কি কালো জাদু করলেন? তখন শহীদ কবিরাজ বলে যে আমার 7টা জিন চালান করে ওকে বন্দি করেছি, আর আমি কালো জাদু পারতপক্ষে করি না, যদি না বড় ধরনের কোনো কাজ না হয়, মানুষের উপকার না হইলে আমি এগুলো করি না। আমি যদি এটাকে বন্দি না করতাম, এ অন্য কোথাও গিয়ে আর একটা ঝামেলা পাকাতো। আর এর যা স্বভাব, কাকনকে তো ও মেরেই ফেলতো। তুচ্ছ তাচ্ছিল্য করছে যেভাবে মানুষকে, আর খুবই সামান্য বিষয়ে এই জিনটা মানুষকে হত্যা করে ফেলে, এই জন্য ওকে বন্দি করলাম। তো এটা ছিল ঘটনা। আর 4-5 বছর আগে নাকি সেই কবিরাজ মারা গিয়েছেন, এটাই আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন। তো এরপর থেকে এই কাকন ভাইয়ের সাথে আর কোনো সমস্যা হয়নি। আর ওই গাছের ওখানে আর কেউ কখনো কিছু দেখেছে এমনটাও শোনা যায় না। তো এইরকম একটা দুষ্টু প্রকৃতির জিন ওখানে এসে আস্তানা গিয়েছিল, সব জায়গা থেকে ধাক্কা খেতে 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 এইখানে এসে আস্তানা গিয়েছে, এইখানে এসে মানুষকে বিরক্ত করা শুরু করেছে। তো ধন্যবাদ জানাচ্ছি সজিবুল ইসলাম ভাইকে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের থার্সডে নাইটের 158তম আয়োজনের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। এবারের এপিসোডের শেষ ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সাকিব আল হাসান নয়ন। ওনার বাড়ি শেরপুর জেলার সদর উপজেলার দক্ষিণ নবীনগর 1 নং ওয়ার্ডে। উনি এর আগে আমাদেরকে বেশ কয়েকটি ঘটনা পাঠিয়েছেন, বিশেষ করে আমাদের থার্সডে নাইটের 99তম আয়োজনে ওনার একটি ঘটনা ছিল, শিরোনাম ছিল মাঝ নদীতে নরখাদক। এছাড়া তারও আগে 64তম এপিসোডে অর্ধমানব শিরোনামেও ওনার ঘটনা প্রচারিত হয়েছে। আর সেই ঘটনাগুলোও ওনাকে দিয়েছিলেন ওনার কাছের বড় ভাই মোহাম্মদ দুলাল শেখ। অর্ধমানব ঘটনাতে কিন্তু উনি বলেছিলেন এই যে দুলাল ভাই, উনি হচ্ছেন একজন সেলুন ব্যবসায়ী। যখন ওনার দোকানে চুল কাটাতে যান তখন তার সাথে বিভিন্ন সময় কথা হয়। তো এইভাবেই ঘটনাগুলো শেয়ার করেছেন তিনি। তো এখন যে ঘটনা শেয়ার করব এটাও তিনি ওভাবেই পেয়েছেন এই দুলাল ভাইয়ের কাছ থেকে। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছিল শেরপুর জেলার নকলা উপজেলার একটি গ্রামে। গ্রামের নামটি উনি শেয়ার করেছেন, কিন্তু সঙ্গত কারণে গ্রামের নামটি বলছি না, এটা প্রকাশের অনুমতি নেই। ঘটনাটি ঘটেছিল 1974 কি 75 সালের দিকে। মাহিন নামে একটি ছেলের সাথে ঘটনাটি ঘটে। চলুন শুনি সেই ঘটনাটি। মাহিনদের বাসার পাশে রয়েছে বিশাল একটা পুকুর। বর্তমানে অবশ্য সেখানে কিছু নেই, সেখানে সরকারি প্রাথমিক শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে। তো ওই সময় এই 1974 সালের কথা বলছি, দিনটা ছিল শুক্রবার, একদম ভর দুপুর। জুম্মার নামাজের জন্য অনেকেই তখন যাচ্ছিলেন মসজিদের দিকে। তো মাহিন, মনির ও পলাশ 3 বন্ধু মিলে তারা ওই পুকুরে গোসল করতে গিয়েছে। তারা গোসল করছিল, পানিতে অনেক ঝাপাঝাপি করছিল। তো ঝাপাঝাপির এক পর্যায়ে হঠাৎ করে মাহিন পানি থেকে পাড়ে উঠে আসে। তো তারা যেই ঘাটের কাছে গোসল করছিল সেই ঘাট থেকে বেশ একটু দূরে গিয়ে দৌড়ে এসে পানিতে লাফ দেয়। অনেক সময় আমরা দেখি না, বাচ্চারা পানির একটু বেশি দূরে গিয়ে পড়ার জন্য কিন্তু বেশ পেছন দিকে সরে দৌড়ের গতি বাড়িয়ে দিয়ে পানিতে এসে ঝাঁপ দেয়। এভাবে পরপর 2 বার মাহিন সেই একই জায়গায় লাফ দেয়। কিন্তু তৃতীয়বার যখন সে লাফ দেওয়ার জন্য সে যখন ঘাটের উপরে উঠে আসে তখন সে দেখতে পায় যে সেই জায়গায়, যেই জায়গায় সে বারবার লাফ দিচ্ছে সেই জায়গায় একটা সাপ ভেসে উঠেছে। সাপটার মাথা ছিল 2টা। মাথা দুটো ছিল তার শরীরের গঠনের থেকে অস্বাভাবিক রকমের বড়। এটা দেখে মাহিন তার বন্ধু মনির ও পলাশকে ডাক দিয়ে পাড়ে উঠে আসতে বলে, এবং তারা উপরে উঠে আসলে মাহিন তার বন্ধু মনির ও পলাশকে সেই সাপটাকে দেখায়। এরকম সাপ দেখে মাহিনের 2 বন্ধু বেশ ভয় পেয়ে যায়। মাহিন ও তার 2 বন্ধু এবং সোজা কথা ওরা তিনজনই দেখতে পায় সাপটা। ওই সাপটা তার মাথার ডানে বায়ে দোলাচ্ছে। সাপটা স্পষ্ট বোঝাতে চাচ্ছে যে তারা যেন লাফালাফি না করে, কিন্তু ডান পিঠে স্বভাবের মাহিন সেটা ভ্রুক্ষেপ না করে আশপাশ থেকে ঢিল কুড়িয়ে এনে সেই সাপটাকে উদ্দেশ্য করে ঢিল ছুটতে থাকে। এর মধ্যে 2-1টা ঢিল সাপটার মাথায় লাগে
এতে করে সাপটা তাদের দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে। কিন্তু মাহিন এসবে ভয় না পেয়ে তার বন্ধুদেরকে বলে, তোরা এখানেই থাক, আমি সাপটাকে মেরে তারপর আসছি। এই বলে মাহিন খোঁজাখুঁজি করে একটা লাঠি নিয়ে আসে আর সাপটাকে মারার জন্য প্রস্তুতি নিতে থাকে। তখন বাকি দুই বন্ধু মাহিনকে বলে ওঠে যে, মাহিন বাদ দে, সাপটাকে দেখে আমাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে না, দেখা গেল তুই সাপটাকে আঘাত করলি, পরে হিতে বিপরীত হতে পারে, কাজেই সাপটা তার মতোই থাকুক, চল তো আমরা নিজেরা চলে যাই, এতে করে আমাদের সবার জন্য মঙ্গল হবে। কিন্তু মাহিনের মনে ওই সাপটাকে মারার প্রবল ইচ্ছা চেপে বসেছে। মাহিন দুই বন্ধুর কথা উপেক্ষা করে সাপটাকে মারার উদ্দেশ্যে পানিতে লাফ দিয়েছে এবং লাঠি দিয়ে সাপটার মাথায় একটা আঘাতও করে বসে। মাহিনের লাঠির আঘাতটা সরাসরি গিয়ে লাগে ওই সাপটার মাথায়, ফলে সেই স্থানের পানি মুহূর্তেই রক্তে লাল হয়ে যায় এবং সাপটাও পানিতে তলিয়ে যায়। এটা দেখে ঘাটের উপরে দাঁড়িয়ে থাকা মাহিনের দুই বন্ধু মাহিনকে অনেক বকাঝকা করতে থাকে। তবে মাহিন খুব খুশি। সে তার বন্ধুদেরকে বলতে থাকে, বেটা তোরা কি সারা জীবন ভীতু হয়ে থাকবি? আমাকে দেখেও তো কিছু শিখতে পারিস, তাই নাকি? এইসব বলে মাহিন পুকুর থেকে যখন উপরে উঠতে যাবে তখনই বাধে বিপত্তি। মাহিন বুঝতে পারে কোনো একটা হাত তার ডান পায়ে আচমকাই চেপে ধরেছে এবং তাকে নিচ থেকে টানছে। তখন মাহিন তার বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলে যে, কোনো কিছু একটা আমার পা ধরে টানছে রে, আমি তো উঠতে পারতেছি না, তোরা নেমে আয়, আমার পাটা ছাড়ানোর ব্যবস্থা কর। তার এই কথা শুনে মাহিনের দুই বন্ধু হাসতে থাকে, কেননা মাহিন তাদের সাথে এর আগেও অসংখ্যবার এরকম দুষ্টমি করেছে। প্রত্যেকবারই দেখা গিয়েছে যে মাহিন দুষ্টমি করেছে, ওই যে সেই রাখালের বাঘ আসছে গল্পের মতো, গিয়ে দেখা গেল বাঘটা কিছুই না, সে মজা করছে। তো মাহিন এবারও মজা করছে, এই চিন্তা করে তার কাছে যায় না। তবে একটা পর্যায়ে তাদের ধারণা ভুল প্রমাণিত হয়, যখন তারা দুজনেই খেয়াল করে পানির নিচ থেকে কিছু একটা মাহিনকে এমন এক হ্যাচকা টান দিল যে এক হ্যাচকা টানে মাহিন মুহূর্তের মধ্যে পানির নিচে তলিয়ে গেল। এটা দেখে মনির ও পলাশ জোরে জোরে চিৎকার করতে থাকে, লোকজন ডাকতে থাকে। তাদের চিৎকার শুনে আশেপাশ থেকে লোকজন চলে আসে আর কি। আর মাহিনের বাসা কিন্তু পুকুরের কাছাকাছি ছিল, তাদের এই চিৎকার কিন্তু মাহিনের পরিবারও শুনতে পেয়েছিল। তো লোকজন জড়ো হওয়ার পর মনির ও পলাশ মাহিনের পরিবারের কাছে এতক্ষণ তাদের দেখা যেই ব্যাপারগুলো ছিল, যেটা তারা দেখেছে, সেটা কিন্তু তারা শেয়ার করে। তখন তো মাহিনের পরিবার কান্নাকাটি জুড়ে দেয়। তখন স্থানীয় একজনের কথায় পুকুরে জাল ফেলা হয় মাহিনকে উদ্ধার করার জন্য। বেশ কিছুক্ষণ সারা পুকুর জুড়ে জাল টানা হয়, কিন্তু কোনো মতেই মাহিনের সন্ধান মেলে না। তখন উপস্থিত লোকজনের মধ্যে করিম নামে এক ভদ্রলোক ছিলেন, যিনি মূলত পেশায় একজন জেলে ছিলেন, সেই সাথে টুকটাক ঝাড়ফুঁকের কাজও করতেন। এই করিম মিয়া মূলত বুঝতে পারেন এটা কোনো স্বাভাবিক ব্যাপার না। এক পর্যায়ে তিনি একাই পানিতে নেমে মাহিনকে খুঁজতে যান এবং বলেন যে, আমার মনে হয় এটা কোনো স্বাভাবিক বিষয় না, আপনারা তো অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলেন, সকল চেষ্টা তো বিফলে গেল, কাজেই আমি যেহেতু পানির নিচে বেশ কিছুক্ষণ থাকতে পারি এবং টুকটাক ঝাড়ফুঁকের কাজ করে থাকি, সেহেতু আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি একটু চেষ্টা করে দেখতে পারি। বলে রাখা ভালো, করিম মিয়ার কিন্তু একটা বিশেষ গুণ ছিল, তা হলো উনি পানিতে ডুব দিয়ে একজন সাধারণ মানুষের থেকেও বেশি সময় থাকতে পারতেন। মাঝে মাঝে কারো জাল পানির নিচে আটকে যেত, ওনার খবর পড়তো যে ভাই এসে জালটা ছাড়িয়ে দিয়ে যান, কারণ জাল ছাড়ানোর ক্ষেত্রে বেশি হ্যাচকা টান যদি কেউ উপর থেকে দিতে থাকে জালটা ছিঁড়ে যেতে পারে। এই জন্য ধীরে সুস্থে জালটাকে ছাড়ানোর ব্যবস্থা করতে হতো। এই জন্য করিম মিয়া পানির নিচে ডুব দিয়ে অক্ষত অবস্থায় জালটিকে ছাড়িয়ে আনতেন, আর ওনার নিজের জালও আটকে যেত, উনিও ঠিক একই রকম ভাবে ছাড়িয়ে আনতেন। করিম মিয়া কি করেছেন, তার দুই হাতে দুই মুঠো বালি পরে, মানে বালির উপর কিছু দোয়া দুরুদ পরে মাহিনের বাবার হাতে দিয়ে পানিতে নেমে পড়েন। মাহিনের বাবাকে উদ্দেশ্য করে বলেন যে, আমি যে স্থান থেকে পানিতে ডুব দিব সেই স্থানে একটু পর পর কিছু কিছু করে এই বালির কণাগুলো ছিটাতে থাকবেন। আল্লাহ চান তো ইনশাল্লাহ আমি খালি হাতে আসবো না। এই কথা বলে করিম মিয়া পানিতে ডুব দেন মাহিনকে খুঁজে বের করে আনার জন্য। আস্তে আস্তে সময় পেরিয়ে যায়, কিন্তু করিম মিয়া আর উঠে আসে না। এইদিকে করিম মিয়ার এই বালি পরে দেওয়ার যেই অংশটুকু একটু একটু করে ছেটাতে ছেটাতে সেগুলো শেষ হয়ে গেছে, কিন্তু কোনো ফলাফল দেখা যাচ্ছে না। প্রায় আধা ঘন্টা পার হয়ে গেছে। হঠাৎ করে দেখে কি মানুষজন, করিম মিয়া পানি থেকে ছিটকে পুকুরের পার যে আছে, যে ডাঙা আর কি, সেখানে এসে পড়েছে, আর তার নাক মুখ কান দিয়ে অনবরত তাজা রক্ত বের হচ্ছে।
উপস্থিত লোকজনের কাছে মনে হলো করিম মিয়াকে হয়তো পানির নিচ থেকে কেউ ডাঙায় ছুঁড়ে মেরেছে, এমন ভাবে সে পড়েছে। আচমকা পানির নিচ থেকে সাঁ করে এসে ধপাস করে পড়েছে এই ডাঙার উপরে। করিম মিয়া কোন রকম বলতে সক্ষম হন যে আপনার ছেলের সন্ধান আমি পেয়েছি, আগে দয়া করে আমাকে বাঁচান। এই বলে করিম মিয়া অজ্ঞান হয়ে যান। প্রায় 1 ঘন্টা পর অনেক কষ্টে করিম মিয়ার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফিরলে করিম মিয়া ভয়ে ভয়ে পানির নিচে তার সাথে যে ঘটে যাওয়া ঘটনা সেটা বলা শুরু করেন। তো করিম মিয়া বলেন যে আমি যখন মাহিনকে খুঁজতে পানিতে ডুব দেই তখন পানি ঘোলাটে থাকার কারণে তেমন কিছু খুঁজে পাচ্ছিলাম না বা দেখতেও পাচ্ছিলাম না। এভাবে খোঁজাখুঁজির পর এক সময় আমার নিঃশ্বাসের যে মাত্রা এটা শেষ হতে থাকে, নিঃশ্বাস ফুরিয়ে আসতে থাকে। হঠাৎ করেই আমি পরিষ্কার পানি দেখতে পাই এবং আমি যখন ঘোলাটে পানি থেকে পরিষ্কার পানিতে প্রবেশ করি তখন আমার কাছে সবকিছু স্বাভাবিক লাগতে থাকে। তখন আমি পানির ভেতরেও নিঃশ্বাস নিতে পারছি। এক পর্যায়ে আমি দেখতে পাই বেশ কিছু দূরে কোন একটা আলো ঝলমল করছে। আমি যখন সেই আলোটার কাছে যাই তখন আমি দেখতে পাই যে সোনা দিয়ে তৈরি করা একটা বিশাল রাজপ্রাসাদের মতো। প্রাসাদের বাইরে কোনো প্রহরী না থাকায় আমি সরাসরি সেই রাজপ্রাসাদের ভিতরে ঢুকে পড়ি এবং ঘুরতে ঘুরতে দেখতে পাই স্বর্ণ দিয়ে মোড়ানো বিশাল একটা চেয়ারে রাজকীয়ভাবে একজন বৃদ্ধ লোক বসে আছে। সেই লোকের সামনে মাহিনকে শুইয়ে রাখা হয়েছে আর মাহিনের বুকের উপর একটা পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। সেই বৃদ্ধ লোকটাকে দেখে আমার কেন জানি মনে হলো এই লোকটা এত বৃদ্ধ হয়ে গেছে, হয়তোবা লোকটা আর বেশি দিন বাঁচবে না, কেননা তার শরীরের চামড়াগুলো একদম ঝুলে গিয়েছে। মানুষ একদম বৃদ্ধ হয়ে গেলে শরীর যেভাবে কাঁপতে থাকে তার শরীর ওভাবেই কাঁপছিল। তখন আমি সরাসরি সেই লোকের সামনে যাই এবং তাদের কাছে অনুরোধ করি তার জন্য মাহিনকে ছেড়ে দেয়। তখন সেই লোকটা বলে, করিম মিয়া, তোমাকে আসতে দিছি এই জন্য আসতে পারছো এখানে। একটা কথা শুনে রাখো, আমি হচ্ছে এই গোত্রের রাজা। আমি এখানে যা বলি সবাই সেটাই মানে, আমার কথার বাহিরে কেউ চলে না। শোনো, তুমি এই ছেলেকে এখানে নিতে আসছো তো এটা আমি জানি, আর তুমি এটাও জেনে রাখো সে আর কখনোই ফিরে যেতে পারবে না। কাজেই তোমাকে সুযোগ দিলাম, তুমি চলে যাও। তা না হলে তোমার এমন অবস্থা হবে যে মানুষ তো দূরের কথা, কোনো জিনও চিন্তা করতে পারবে না তোমার কি পরিণতি হবে। আমার রাগ ওঠার আগেই এখান থেকে ভাগো। এই কথা বলে ওই লোকটা চেয়ার থেকে উঠে পড়ে এবং চলে যেতে থাকে। তখন আমিও চিন্তা করি আমি তো এখান থেকে ফেরত যাবো, এই সাথে মাহিনকেও নিয়ে যাব। ভাবনা অনুযায়ী আমি মাহিনকে নিয়ে আসার জন্য যেই না মাহিনের বুকের উপর থেকে পাথরটা সরিয়ে তার হাত ধরেছি, ঠিক তখনই কেউ একজন ঠাস করে আমার গালে চর বসিয়ে দেয়। সেই চরের আঘাতে আমি ছিটকে গিয়ে 3-4 হাত দূরে গিয়ে পড়ি। আমি যখন নিজেকে সামলে নিচ্ছি আর কি, সামনে নেওয়ার চেষ্টা করছি, তখন দেখার চেষ্টা করলাম আমার গালে চরকে মারলো। তখন আমি যা দেখতে পাই তা দেখে আমি কোনোভাবেই স্বাভাবিক থাকতে পারছিলাম না। আমি দেখতে পাই বিশাল দানবীয় শরীরের একজন লোক আমার সামনে দাঁড়িয়ে আছে। লোকটার সারা শরীর ভর্তি বড় বড় লোম, মাথার দুপাশে একটা শিং, আর চোখ থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ছে। মাথার দুপাশে এই শিং দুটো অন্যরকম ভয়ঙ্কর লাগছিল। সেই দানবীয় লোকটা কোনো কথা না বলে সরাসরি এক হাত দিয়ে আমার গলা চেপে ধরে এবং আমাকে শূন্যের উপর তুলে ফেলে এক পর্যায়ে যখন আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় তখন আমাকে সেখান থেকে এক হাতে ঢিল ছুঁড়ে মারার মতো ছুঁড়ে মারে। আর তখন আমি নিজেকে এই পুকুরের পাড়ে আবিষ্কার করি। করিম মিয়া পানির নিচে তার দেখা সকল ঘটনা এভাবেই যখন খুলে বলে, আর এই ঘটনা খুলে বলার পর তার শরীরে খিঁচুনি আরম্ভ হয়ে যায়। সেই অবস্থায় করিম মিয়া সকলের সামনে মৃত্যুবরণ করে। মারা যাওয়ার আগে করিম মিয়া মাহিনের পরিবারকে বলে যায়, আপনারা যত দ্রুত সম্ভব একজন ভালো হুজুরের কাছে যান বা কবিরাজের কাছে যান, যদি আপনার ছেলেকে জীবিত ফেরত পেতে চান, সে এখনো জীবিত আছে। করিম মিয়া মারা গেল। করিম মিয়ার কথা মতো 2 গ্রাম পরে একজন ভালো কবিরাজের সন্ধান পাওয়া যায়। এই কবিরাজ এমন কিছু রুকিয়া জানতেন যার মাধ্যমে পানির নিচের জিনকে উনি উপরে হাজির করাতে পারতেন। সাধারণত পানির নিচের জিনগুলোকে হাজির করা এটা অত্যন্ত দুরূহ ব্যাপার এবং এই কাজ সবাই পারে না। তো কবিরাজকে যখন ডেকে আনা হয়, কবিরাজকে সব ঘটনা খুলে বলা হয়। কবিরাজ তাদেরকে বলেন যে আমি আজ রাতে এশার সালাতের পর ওই বৃদ্ধ জিনটাকে হাজির করার চেষ্টা করব, ইনশাল্লাহ আপনারা সকল কিছুর আয়োজন করুন। এই বলে কবিরাজ মাহিনের পরিবারকে কিছু জিনিসপত্র রেডি করে রাখতে বলে। যথারীতি
এশার সালাতের পর কবিরাজ মাহিনদের বাসায় আসেন এবং জিন হাজির করার জন্য প্রস্তুতি নিতে থাকেন। কবিরাজ মাটিতে দাগ কেটে একটা বৃত্ত অঙ্কন করেন। ওই বৃত্তর মধ্যে একটা স্টার অর্থাৎ তারকা চিহ্ন আঁকেন। এটা যেরকম 5টা চোখা অংশ থাকে ওই রকম 5টা চোখা অংশ আঁকেন এবং প্রত্যেকটা অংশে মোমবাতি জ্বালিয়ে জিন হাজির করার কাজ শুরু করেন। প্রায় আধা ঘন্টা চেষ্টার পর হঠাৎ করে ওই স্টারের 5 মাথায় জ্বালিয়ে রাখা 5টা মোমবাতি কোনো বাতাস ছাড়াই হঠাৎ করেই দপ করে নিভে গেল এবং অতি সুমধুর কণ্ঠে সকলের উদ্দেশ্যে একটা সালামের শব্দ ভেসে আসে শূন্য থেকেই। এমন না যে কারো উপর প্রজেস হয়েছে, বিষয়টা এরকম না। তখন সকলেই বুঝতে পারে জিন হাজির হয়েছে। কবিরাজ সালামের উত্তর দেয় এবং বলে যে, কে আপনি? তখন জিনটা বলে ওঠে, আমার নাম সুলতান। তখন কবিরাজ আবারও বলে, আপনি এই পরিবারের একমাত্র পুত্র সন্তান মাহিনকে কেন আটকে রেখেছেন, তার অপরাধ কি? এই কথা শোনার সাথে সাথে ওই জিনটা রেগে যায়, বলে ওঠে, কবিরাজ আমার মনে হচ্ছে তুমি আমাকে হুকুম করছো। তুমি কি আমাকে হুকুম করছো? এরকম চিন্তা করতেছো? আমার কাছে জিজ্ঞেস করতেছো যে কেন আটকে রাখছি, কৈফিয়ত চাচ্ছ? মনে রেখো, আমি জিন জগতে আমার গোত্রের রাজা। আমার রাজ্যের কোন প্রজা যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তাকে শাস্তি দিতে গিয়ে আমি 10 বার চিন্তা করি। যদি কোনো কারণে আমি জালিম হয়ে যায়, সে মজলুম হয়ে যায়, তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আর বিনা কারণে এই পরিবারের ছেলেকে আমি পানির নিচে আটকে রেখে শাস্তি দিব, তাও আবার কোনো ইনসানকে, প্রশ্নই আসে না। তখন কবিরাজ একটু ভয় পেয়ে যান তার ব্যক্তিত্ব সম্পন্ন কথাবার্তা শুনে। কবিরাজ অত্যন্ত বিনয়ের সাথে বলে ওঠেন যে, জনাব আমি আসলে বুঝতে পারিনি, আপনি কি দয়া করে বলবেন এই ছেলেটার অপরাধ কি? আমরা তো বুঝতে পারছি না সেভাবে। তখন ওই জিনটা বলে ওঠে, আমি আমার রাজ্যের সকল প্রজাদেরকে নিয়ে একটা মজলিসে বসেছি আমার একমাত্র ছেলের হাতে রাজ্যের সকল দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য। কারণ আমার বয়স শেষের দিকে, যে কোনো সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমি চলে যেতে পারি। তাই আমার পরে আমার এই গোত্রের দায়িত্ব আমার ছেলেকেই নিতে হবে। এমন সময় মাহিন পরপর 2 বার পানিতে লাফ দেয়, যার ফলে আমাদের মজলিসে সমস্যা হচ্ছিল। শুধু তাই না, মাহিন পরপর 2 বার যে লাফ দিয়েছে সেটা সরাসরি আমার মাথায় এসে লেগেছে। তাই আমার ছেলে সাপ রূপে পানির উপর ভেসে আসে, যাতে করে মাহিন তাকে দেখে ভয় পেয়ে চলে যায় এবং পানিতে না নামে। মাহিন সহ তার বাকি 2 বন্ধু বুঝতে পারে যে এটা কোনো স্বাভাবিক সাপ না। তারা মাহিনকে নিষেধ করার পরেও মাহিন সেই সাপটাকে মারার জন্য ঢিল ছোড়ে। 2-1টা ঢিল গিয়ে সাপরূপী আমার ছেলের মাথাতেও লাগে। এতে করে সে তাদের দিকে এগিয়ে আসে, যাতে করে মাহিন ও তার বন্ধুরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু মাহিন কি কাজটা করলো, ভয় না পেয়ে উল্টো একটা লাঠি নিয়ে পানিতে লাফ দেয় এবং লাঠি দিয়ে সাপরূপী আমার ছেলেকে একটা আঘাত করে বসে। আমার ছেলে সেখান থেকে সরে যাওয়ার আগেই আঘাতটা এসে লাগে আমার ছেলের মাথায়। আমার ছেলে সেখানেই মারা যায়। এতে করে শুধু আমি যে আমার ছেলেকে হারিয়েছি তা না, বরং আমার রাজ্যের সকল প্রজারাও তাদের ভবিষ্যৎ রাজাকে হারিয়েছে। তাই বাধ্য হয়ে এই মাহিনকে আমার রাজ্যে বন্দী করে রেখেছি। সব কথা শুনে কবিরাজ কিছুক্ষণ চুপ করে থাকে। এক পর্যায়ে কবিরাজ সেই জিনকে উদ্দেশ্য করে বলে যে, জনাব আপনার কষ্টটা আমি বুঝতে পেরেছি। পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে পিতা হয়ে সন্তানের লাশ কাঁধে নেয়া। মানছি মাহিন অপরাধ করে ফেলেছে, এটা ভুল না, এটা অপরাধ। কিন্তু ওর তো আপনাদের জগৎ সম্পর্কে বোঝার বয়সও হয় নাই, ও জানেও না। তা আপনি তো একজন বাবা, ছেলে হারানোর কষ্ট আপনি তো বুঝতেই পারছেন। কাজেই মাহিনের বাবা মায়ের দিকে তাকিয়ে হলেও আপনি মাহিনকে মুক্ত করে দেন। সেই সাথে আমি আপনাকে কথা দিচ্ছি, ভবিষ্যতে সে কখনোই এই কাজ করবে না। উত্তরে জিনটা বলে ওঠে, কবিরাজ সব ভুলের কি ক্ষমা হয়? আমি যদি তোমার পরিবারের কাউকে বিনা দোষে মেরে ফেলতাম তাহলে ঠিকই তুমি না পারলে অনেক বড় বড় কবিরাজের সাহায্য নিয়ে আমাকে মারার জন্য প্রস্তুতি নিতা, আমাকে বন্দি করার জন্য বোতল নিয়ে আসতা, এটা করতা সেটা করতা, কি করতা না? তখন কবিরাজ বলে ওঠে, জনাব আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমার ক্ষেত্র আর আপনার ক্ষেত্র তো আলাদা। আর আপনিও তো একজন মুসলিম জিন,
কাজেই আপনিও তো জানেন যে ক্ষমা একটি মহৎ গুণ, ক্ষমা করে গিয়ে আল্লাহ পছন্দ করেন। কাজেই আপনার কাছে আমার অনুরোধ, আল্লাহর ওয়াস্তে আপনি এই ছেলেটাকে ক্ষমা করে দেন। আপনি প্রতিশোধ নেবেন না, যদিও বা প্রতিশোধ নেয়ার অধিকার এখতিয়ার আল্লাহ আপনাকে দিয়েছেন এই ক্ষেত্রে, কারণ মাহিন অপরাধ করেছে, সে ভুল করে নাই, সে বুঝতে পেরেছিল, তারপরও সেই অপরাধটা করে ফেলেছে। আপনি তাকে মুক্ত করে মা বাবার কাছে ফিরিয়ে দিন। নিশ্চয়ই কাল হাসরের মাঠে আল্লাহ আপনাকে এর উত্তম বদলা দিবেন। মাহিনের মা বাবাও সেই জিনের কাছে অনেক আকুতি মিনতি করে কান্নাকাটি করতে থাকে, ছেলেকে মুক্ত করে দেওয়ার জন্য অনুনয় বিনয় করতে থাকে। এসব দেখে জিনটা কিছুক্ষণ চুপ থাকে, এক পর্যায়ে বলে ওঠে, কবিরাজ, আল্লাহর দোহাই দিয়ে যেহেতু তুমি বলতেছো মাহিনকে মুক্ত করে দেওয়ার জন্য, কিন্তু আমাদের রাজ্যের একটা নিয়ম আছে, আমরা যদি কাউকে আসর করি তাহলে তাকে ছেড়ে দিতে আমাদেরকে কিছু দিতে হয়। এটা একটা নিয়ম। জিনেরা যদি কারো উপর আসর করে, যদি কিছু না দেওয়া হয় তাহলে ওই জিনদের কিছু সমস্যা হয়, কিন্তু অপরাধের জন্য কাউকে যদি বন্দী করে রাখা হয় সেক্ষেত্রে তার প্রাপ্য শাস্তি তাকে পেতেই হবে। একথা শোনার পর কবিরাজ ও মাহিনের মা বাবা আবারও অনেক অনুরোধ করতে থাকেন। একটা পর জিনটা বলে যে যেহেতু আমার সন্তান হারিয়েছে, এই বিষয়ে আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকলেও আমার প্রজারা তো তাদের ভবিষ্যৎ রাজাকে হারিয়েছে, তাদের সাথে আমি পরামর্শ ছাড়া এই বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। তোমরা অপেক্ষা করো, আমি এই বিষয়ে তাদের কাছ থেকে মতামত নিয়ে আসি, দেখি তারা কি বলে। আমার ছেলে মারা গেছে, আমার কষ্ট আমার কাছে আছে, তার মৃত্যু এইভাবেই হয়তো আল্লাহ লিখে রেখেছেন, যার কারণে এটা হয়েছে। কিন্তু আমার প্রজারা, তারা যদি এই বিষয়টা ভালোভাবে না নেন তাহলে এই পরিবার একদম শেষ হয়ে যাবে। তাই আমি তাদের মতামত নিয়ে আসি। আমি কিছুদিন পরে মারা যাব এটা নিশ্চিত, যেহেতু আমার অনেক বয়স হয়ে গেছে। আমার প্রজারা এর প্রতিশোধ কিন্তু নিতে পারে, এই জন্য তাদের মতামত আমি নিয়ে আসি। এই বলে জিনটা সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার প্রায় 10 মিনিট পর সবাই কিন্তু চুপচাপ আছে। 10 মিনিট পর জিনটা আবার ফেরত আসে, ফেরত এসে সবাইকে সালাম দেয়। এরপর কবিরাজকে উদ্দেশ্য করে ওই জিনটা বলতে থাকে যে আমি আমার রাজ্যের সকল প্রজাদের সাথে কথা বলেছি, তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে, কিন্তু তাদের দাবিটা হচ্ছে মাহিন একটা অপরাধ করেছে, আর যেহেতু এই জগতে সে একবার চলে আসছে, তার শাস্তি মওকুফ করার জন্য একটা কালো গরু এবং 10 কেজি মিষ্টি দিতে হবে। একথা শুনে কবিরাজ বলেন, জনাব, তাদের তো এমন সামর্থ্য নেই, একটা গরু দেবে, আপনি একটু বিনয়ী হন তাদের উপরে। তখন জিনটা রেগে যায়, বলে যে এই কবিরাজ, তুমি আমাকে বিনয়ী হতে বলছো? একজন ছেলেহারা পিতাকে বলছো বিনয়ী হতে? আমি বিনয়ী হয়েছি বলেই একটা গরু এবং 10 কেজি মিষ্টির কথা বলেছি। 2 মিনিটের কথা বলে 10 মিনিট পরে কেন আসলাম বুঝতে পারো নাই? আমার প্রজারা আবদার করেছিল 7টা গরু এবং 1 মণ মিষ্টি। আমি তাদের সাথে কিছুক্ষণ কথা বলে একটা গরু এবং 10 কেজি মিষ্টিতে রাজি করিয়েছি। এরপরে বলছো আমি বিনয়ী না, তাই না? তখন কবিরাজ বলেন যে দুঃখিত, ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন, আমি আসলে বিষয়টা ওইভাবে বলি নাই, আমি বুঝতে পারি নাই, আমি এদের আর্থিক অবস্থা বিবেচনায় বলেছি, আমাকে ক্ষমা করবেন। তখন ওই জিন বলে ঠিক আছে, যাও, ক্ষমা করে দিলাম। তখন মাহিনের বাবার সাথে সাথে একটা গরু এবং 10 কেজি মিষ্টি দিতে রাজি হয়ে যায়। তখন কবিরাজকে সেই জিনটা বলে মাহিনের বাবাকে রাত 1টার পর সেই পুকুরের ঘাটের কাছে একটা গরু বেঁধে রেখে আসতে হবে এবং মিষ্টিগুলো পানিতে ফেলে দিয়ে পেছনে না তাকিয়ে চলে আসতে হবে। তবে যদি পেছন থেকে কেউ সালাম দেয় তাহলেই শুধু পেছনে ফিরতে পারবে, অন্যথায় পেছনে ফেরা যাবে না। পরদিন দুপুরে ঠিক জোহরের আজানের আগে মাহিনকে তারা ফিরিয়ে দেবে, মানে যেদিন দেয়া হবে তার ঠিক পরের দিন, যে সময় নেওয়া হয়েছিল সেই সময়ের দিকে ফেরত দেবে। সেই সাথে জিনটা এটাও বলে যায়, যদি এই কথার কোনো বরখেলাফ হয় তাহলে মাহিনকে জীবিত তো পাবেই না, মৃত অবস্থাতেও ফেরত দেয়া হবে না। এই কথা বলে পুনরায় সালাম দিয়ে সেই জিনটা চলে যায়। জিনের কথা মতো পরদিন রাত 1টার দিকে মাহিনের বাবা 10 কেজি মিষ্টি আর ওই যে গরুটা, ওই গরুটা একটা কালো গরু আর কি, ওই পুকুর ঘাটে কাছে একটা গাছ ছিল, গাছের সাথে বেঁধে রাখে 10 কেজি মিষ্টি পানিতে ফেলে দিয়ে যখন পেছন দিকে হাঁটা দিয়েছেন তখনই শুনতে পান পেছন দিকে কেউ একজন সুন্দর করে সালাম দিয়েছে। সালাম শুনে মাহিনের বাবার সেই কথাটা মনে পড়ে যায়, জিনটা বলেছিল যে যদি কেউ পেছন থেকে সালাম দেয় তাহলে শুধু পেছনে ফেরা যাবে, অন্যথায় পেছনে ফেরা যাবে না।
মাহিনের বাবা পেছন ফিরে যখন তাকিয়েছেন তখন দেখতে পান পুকুরে শত শত বিশাল দেহী অবয়ব দাঁড়িয়ে আছে। তাদের প্রত্যেকের শরীরে বড় বড় লোম আছে বলে মনে হচ্ছে, মাথার দুই পাশে লম্বা মোটা দুটো শিং। এটা দেখে মাহিনের বাবা বেশ ভয় পেয়ে যায়। তখনই সেই অবয়বগুলোর মধ্যে একজন মাহিনের বাবার নাম ধরে বলে ওঠে, এবারের মতো তোর ছেলেকে ক্ষমা করে দিলাম, শুধুমাত্র আমাদের রাজা উনি ভালো জিন, তা না হলে পানির জগতে বন্দী হওয়ার পর জীবিত ফেরত দেয়ার নজির এটা 1 লক্ষের মধ্যে একটা ঘটে। আমাদের রাজা সাহেব আমাদেরকে অনুরোধ করেছেন, রাজার কথা আমরা ফেলতে পারি না। তবে মনে রাখিস, আজকের পর তোর ছেলে যদি এই পুকুরের ধারের কাছে যদি আসে, তাহলে কিন্তু আমরা রাজাকে দেয়া সেই অনুরোধ আর রাখতে পারবো না। এই পুকুরের ধারের কাছে যেন তোর ছেলে না আসে। এই কথা বলে সেই অভাবটা আবারও মাহিনের বাবাকে উদ্দেশ্য করে বলে, যা এখন পেছন দিকে না থেকে সোজা বাড়িতে চলে যাবি, আর তোর ছেলেকে কালকে যথাসময়ে ফেরত দিয়ে দেব, যে সময়ে ফেরত দেওয়ার কথা আমাদের রাজা বলেছেন। তো এসব কথা শুনে মাহিনের বাবা সেখানে এক মুহূর্ত না থেকে সোজা বাসায় চলে আসেন। পরদিন জোহরের আজানের সাথে সাথে সকলেই দেখতে পায় যে মাহিন পানির নিচ থেকে ভেসে উঠেছে। এটা দেখার সাথে সাথে মাহিনের বাবা লাফ দিয়ে পানিতে নেমে পড়েন এবং অজ্ঞান অবস্থায় মাহিনকে বাসায় নিয়ে আসেন। জোহরের আজানের আগ থেকেই পুকুরের আশেপাশে অনেকেই দাঁড়িয়েছিলেন যে আসলে কি হয় দেখার জন্য। তো আসলেই মাহিন ভেসে ওঠে। তো বাসায় আনার পর 3 দিন অনেক চেষ্টার পর মাহিনের জ্ঞান ফেরত আসে। তবে এই পুরো সময় যে মাহিনের সাথে কি হয়েছে মাহিন কিছুই বলতে পারে না। শুধু বলতে পারে যে হ্যাচকা টানে তাকে নিচে নিয়ে যাওয়ার পর তার আর কিছু মনে নাই। এরপর সে দেখছে যে সে বাড়িতে আছে। এর ভিতরে যে এত কিছু হয়ে গেছে, সে যে জিনেদের জগতে চলে গিয়েছিল, এই বিষয়ে আসলে তার কোনো আইডিয়াই নেই। আল্লাহর রহমতে মাহিন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। সে নাকি এখনো জীবিত আছে এবং স্বাভাবিকভাবেই জীবনযাপন করছে। তো এই ঘটনাটা বেশি জানাজানি হয়ে গেলে এই মাহিনকে অনেকে বিরক্ত করতে পারে, এই জন্য গ্রামের নামটি বলা হয়নি। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, পানির নিচ থেকে জীবিত ফেরত আসার ঘটনা কিন্তু খুবই বিরল। এটা সাধারণত হয় না, তবে কখনোই হয় না বিষয়টা এরকম না। গাজীপুরে আমরা যখন ফ্যান মিট করেছিলাম, সেখানে একজন ব্যক্তির সাথে আমাদের দেখা হয়েছে, তার নাম ফরিদ চাচা, যার ছবিও আমরা কিন্তু আমাদের গ্রুপে পেজে দিয়েছিলাম। এই ফরিদ চাচা কিন্তু পানির নিচ থেকে কোনো ব্যক্তিকে জীবিত উদ্ধারের আমলগুলো জানেন, এবং আমাদের গাজীপুর স্পেশাল এপিসোডটি যদি আপনারা শোনেন, সেখানে কিন্তু ফরিদ চাচার ঘটনা রয়েছে। উনি এখনো জীবিত আছেন। এই ভাওয়াল রাজবাড়ির পাশেই উনার বাসা। প্রিয় লিসেনার্স, আজকে এপিসোড এ পর্যন্তই রাখতে হচ্ছে। যারা